হ্যালো, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে ইয়েস, পাচ্ছি। শুনতে পাচ্ছি। আচ্ছা, সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। স্যার। আলহামদুলিল্লাহ। স্যার আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমি সাইফুল ইসলাম, এসিএমএ। আমি ক্লাসটা কন্ডাক্ট করব, কর্পোরেট গভর্নেন্স পার্টটা। এটা তো আপনারা জানেন যে দুইটা পার্ট, কর্পোরেট গভর্নেন্স এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস। ইয়েস স্যার। হ্যাঁ, তো কর্পোরেট গভর্নেন্স পার্টটা আমি আপনাদের সাথে থাকবো। ঠিক ক্লিয়ারলি শোনা যাচ্ছে? ইয়েস স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি ভিডিওটা অন করে দিচ্ছি। দেখা যাচ্ছে? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, হ্যালো। তা আপনারা কাইন্ডলি, অনলাইন ক্লাসের কিছু নর্মস আছে, যেমন ইন পার্সন ক্লাসেরও কিছু জিনিস থাকে। অনলাইন ক্লাসের ফার্স্ট নর্মসটা হচ্ছে যে মানে আপনার মিউট করে রাখতে হবে, আদারওয়াইজ ক্লাস ইন্টারেক্টিভ হবে না। অলওয়েজ ডিস্টার্ব হবে, ডিস্ট্রাকশন হবে ক্লাসে। সবাই কাইন্ডলি মিউট করবেন। আমি ফার্স্টলি একটু ক্লাস সম্পর্কে একটু ওরিয়েন্টেশন দিব, ঠিক আছে? ওকে স্যার। আচ্ছা, তো ফার্স্ট মোটামুটি জয়েন করেছে 86। আপনারা এর আগে ক্লাস করেছেন, কেমন জয়েন করে, কেমন আপনারা আছেন এখানে? প্লাস 150-র কাছাকাছি স্যার, 148 বা 150-র কাছাকাছি 150, জয়েন করছে। 150, তো আচ্ছা। নাও 45 টা। নাও 87 স্যার। নাও 87, আচ্ছা। যা, এটা ক্রমান্বয়ে হয়তো একটু বাড়বে। এর আগে কি কোনো ক্লাস ছিল না, এটি ফার্স্ট ক্লাস আজকে? না স্যার, আজকেই কর্পোরেট ল। ফার্স্ট ক্লাস স্যার। আজকে এটা ফার্স্ট ক্লাস, ওকে, নাইস। এর আগে একটা ক্লাস যাক, ছিল স্যার, একটু আগে ক্লাস একটা হয়েছে যে। ও, ক্লাস হয়েছে। জি জি, ও, একটা আচ্ছা ক্লাস আচ্ছা হয়েছে। আচ্ছা, ঠিক স্যার আছে, আপনি তাহলে তো কি সব আপনার ক্লাস কন্টিনিউ অনলাইনে আছে। নিবেন নাকি অফলাইনেও ক্লাস করা যাবে অনলাইনে আপনার? নেব, সব না, অনলাইনে আপনার নেব সব ক্লাস সব ক্লাস। অনলাইনে হবে? জি স্যার, হ্যাঁ থ্যাংক ইউ হ্যাঁ, স্যার। আচ্ছা আচ্ছা। আচ্ছা, ফার্স্টলি একটু ইন্ট্রোডিউস হই। সেটা হচ্ছে, আমার নাম সাইফুল ইসলাম। আমি অ্যাসোসিয়েট মেম্বার আইসিএমবি। আমি হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর। আমি 2020 সালে কোয়ালিফাই করেছি আইসিএমবি। তো এই এইবার কর্পোরেট গভর্নেন্স, এই কোর্সটা আপনাদের সাথে আমাকে দিয়েছে কন্ডাক্ট করার জন্য। আর বাই দ্য বাই, আস্তে আস্তে আপনাদের পরিচয় আস্তে আস্তে জানবো। স্টার্টটা করি। এট এ টাইম যদি সবার পরিচয়টা জানি, আমি খেয়াল রাখতে পারবো না কিছু। বাট ক্লাসটা হোপফুলি ইন্টারেক্টিভ হবে, পার্টিসিপেটিং হবে। এজ এ রেজাল্ট হয়তো বা আস্তে আস্তে আমি সবার সাথে পরিচিত হতে পারবো। তো ফার্স্ট যেটা একটু অনলাইন ক্লাসের বিষয়ে বলি, যে অনলাইন ক্লাসের দুইটা কন্ডিশন আমাদের। ফার্স্ট হচ্ছে যে আমরা কষ্ট করে সময় দেব, শ্রম দেব ক্লাসের জন্য, ক্লাসটা যদি ফ্রুটফুল না হয় তাহলে তো ওর্থলেস। ইন দ্যাট কেস দুইটা জিনিস খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে যে এই যে মিউট, অলওয়েজ মিউট করে রাখতে হবে। ইফ ইউ হ্যাভ এনি কোয়েশ্চেন্স দেন ইউ ক্যান রেজ ইউর হ্যান্ড। আপনারা জানেন, সবাই অভ্যস্ত, এই রেইজ হ্যান্ড অপশন আছে। আপনারা সেটা রেইজ হ্যান্ড করবেন, দেন আমি স্টপ করে আপনাকে আমি আনমিউট করে দেবো, বা আপনি আনমিউট করে কিছু বলবেন। এটা ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, অনলাইন ক্লাসটা যদি আপনারা একটা কাম এনভায়রনমেন্টে, রুমে বসে, আপনাদের প্রত্যেকেরই একটা রিডিং টেবিল আছে, একটা পড়ালেখার একটা সুন্দর প্লেস আছে, এই প্লেস থেকে যদি করেন তাহলে অনলাইন ক্লাস ইফেক্টিভ হবে। অনলাইন ক্লাসটা যদি আহ মানে রোডে আছি, যাতায়াতের মধ্যে আছি, বাজারে আছি, অফিসে আছি, বাইরে আছি, গাড়িতে আছি, এইভাবে করলে অনলাইন ক্লাসটা ইফেক্টিভ হবে না। ইটস মাই এক্সপিরিয়েন্স। আমি অনলাইন ক্লাস আমাদের ইউনিভার্সিটিতে অনেক নেই, ঠিক আছে, তো আইসিএমবি তে কন্ডাক্ট করছি। তো এটা আপনারা খেয়াল করে দেখবেন যে যদি আপনার যে রিডিং যে প্লেসটা আছে সেই প্লেসটাতে ক্লাসটা যেভাবে ইন পার্সন যেভাবে ক্লাস করেন, একটা খাতা থাকে, কলম থাকে, বা ক্লাস মেটেরিয়ালস থাকে, তো সেই মেটেরিয়ালস গুলো সামনে নিয়ে বসে যদি ক্লাস করেন, আমি কনফিডেন্টলি বলবো ক্লাস ইফেক্টিভ হবে। এই হচ্ছে স্যার অনলাইন একটু ক্লাস বলি, নিয়ে কথা বলা। কারণ হচ্ছে আমরা শিওর, তো প্লিজ। অনেকে জব করি স্যার। দেখা যায় আমাদের ইচ্ছা থাকলে অনেক সময় একটা করা হয় না, কারণ অফিস থেকে বের হয়ে, মানে অফিসে থাকা অবস্থা আমরা অনেক সময় ক্লাস করতেছি, সেই অবস্থা ক্লাস করতে করতে বাসায় যাচ্ছি। এই জন্য সেটা দেখা যায় হচ্ছে অনেক যে, সময় চাইলে। জি স্যার, হ্যাঁ, স্যার বলেন। চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন
ঠিক আছে, এখন অবশ্যই, জি স্যার, আমাদেরকে অবশ্যই। সর্বোচ্চ আউটকামটা বের করতে হবে। আমি বললাম এটা জাস্ট আপনারা একটু মিলিয়ে দেখবেন যে এটা আসলে কতটা ইফেক্টিভ হয়। আচ্ছা, নাম্বার দুইটা। জি আর স্যার, স্যার থ্যাংক ইউ স্যার। ওভারঅল আমার ক্লাসের বিষয়ে যেটা আমি বলি, আমি আমার ক্লাসকে বলি এটা একটা পার্টিসিপেটিং ক্লাস, ডেমোক্রেটিক ক্লাস আমি বলি। এই অর্থে যে টু ওয়ে কমিউনিকেশন। আমি শুধু মানে বলে যাব, শেষ করে যাব সিলেবাস, আপনারা শুধু শুনে যাবেন তা না। আমি মনে করি যে ইন পার্সন ক্লাসের চেয়ে অনলাইন ক্লাস যেন মোর ইফেক্টিভ হয়। কারণ আলটিমেটলি আমাদের মানে ওয়ার্ল্ড যেদিকে যাচ্ছে এদিকেই অনেকটা বেশি চলে যাবে, তাতে করে এটা সবার জন্য বেনিফিটস। সো সেক্ষেত্রে আমি আমার ক্লাসকে সবসময় বলে রাখি পার্টিসিপেটিং ক্লাস। আমি এভাবে ক্লাস নেব না যে শুধু আমি এই কোর্সটা কর্পোরেট গভর্নেন্সের পার্টটা শুধু শেষ করে দেব, এরকম না। আমি ফিডব্যাক বেসড পার্টিসিপেশন, আপনাদের পার্টিসিপেশন নিয়ে আমি ক্লাসটা কন্ডাক্ট করব। আপনাদের জন্য সময় থাকবে, সুযোগ থাকবে, অলওয়েজ অলওয়েজ আপনারা আস্ক করবেন, অলওয়েজ কোশ্চেন করবেন। আমি সব সময় আপনাদেরকে জিজ্ঞাসা করব। ক্লাসের ফাঁকে দেখবেন যে 1.5 ঘন্টায় আমি কতবার বলি আপনাদেরকে প্রশ্ন করার জন্য, সেটা আপনারা দেখতে পাবেন। তো ওই জায়গাটাতে আপনাদের যদি পার্টিসিপেশন থাকে তাহলে ক্লাসটা ফ্রুটফুল হবে, ইফেক্টিভ হবে, এইটা। আর সেকেন্ড ইস্যু, আপনারা যদি এই যে যেগুলো আমি বলছি এগুলো মেনে একটু আমার সাথে এই কর্পোরেট গভর্নেন্সের পার্টটা যদি কমপ্লিট করেন, আমি এটাও ফার্মলি বলতে পারি যে এটা ফার্স্ট টাচে বা ফার্স্ট অ্যাপিয়ারে এক্সামেই আপনারা হোপফুলি পাশ করবেন। যদি এই কয়েকটা জিনিস একটু মেনটেন করা যায় তাহলে হোপফুলি পাশ করবেন। আমাদের কিছু মিথ আছে আইসিএমবি সম্পর্কে, ফার্স্ট টাইম তো দিলাম, হয়তো বা পাস নাও হতে পারে। নো, আপনাদের এখানে অনেকে আছে ফার্স্ট অ্যাটেম্পটে পাস করেছেন, আমি অনেক কোর্সে ফার্স্ট অ্যাটেম্পটে পাস করেছি। তো কেন ফার্স্ট অ্যাটেম্পটে পাস হবে না? সো সো সেই জিনিসগুলো আমাদেরকে এই মিথগুলো আমাদেরকে মানে ভেঙে ফেলতে হবে। আর হচ্ছে আহ আরেকটা কিছু ইস্যু নিয়ে আমি আলোচনা করব এখন, যেটা হচ্ছে যে যে প্রবলেমগুলো আমরা খাতায় দেখি বা যে প্রবলেমগুলো আইসিএমএস স্টুডেন্টদের মাঝে হিউজ আছে, সেই প্রবলেম নিয়ে আমি একটু ইন্ট্রোডিউস করবো আপনাদের সাথে। সেই প্রবলেমগুলো কিভাবে সলভ করা যায়, খাতায় বা এক্সামে কিভাবে ভালো করা যায়, কোন স্ট্র্যাটেজি কোন টেকনিকে লিখলে আমার ফার্স্ট অ্যাটাম্পে বা আমার সর্বোচ্চ সেকেন্ড অ্যাটাম্প বা দ্রুত আমি কোয়ালিফাই করতে পারি। গতদিন আহ একজন বলতেছিল যে 100 খাতার মধ্যে আমি 95টা খাতা দেখেও আমি আনসার পাইনি। তাহলে আনসার কিভাবে তারা পাবে যারা খাতা এক্সামাইন করে? সেই জিনিসটা আইসিএম এর স্টুডেন্টদের ফিডব্যাক যদি না দেয়া হয় তাহলে তো তারাও অন্ধকার, যারা খাতা দেখছে তাদের সাথে অলওয়েজ গ্যাপ থেকে যাচ্ছে, পাস হচ্ছে না, কন্টিনিউ পরীক্ষা দিয়ে যাচ্ছে, 10 বার 15 বার 12 বার 7 বার পরীক্ষা দিচ্ছে, পাস হচ্ছে না, কিন্তু গ্যাপটা ডিসকভার হচ্ছে না। সো ওই গ্যাপটা ডিসকভার হওয়া দরকার আই থিঙ্ক। এখন একটু সময় দেবো, আপনাদের কোনো কিছু বলার আছে কিনা আমি ইয়েতে যাওয়ার আগে, মানে আনসার স্ক্রিপ্ট সাজানোর আগে বা হাউ টু আনসার বা আপনার আনসার কেমন হওয়া উচিত সেটাতে যাওয়ার আগে আমি জাস্ট একটু সময় দিচ্ছি, কোনো আপনাদের কোনো সে আছে কিনা বা কিছু বলার আছে কিনা। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আসলে আমাদের বলা বলতে কি, যেহেতু আজকে প্রথম ক্লাস বা এটা আমাদের আসলে ইন্টারেক্টিভ একটা ক্লাস হবে, আপনি প্রথমে বলছেন আমাদের যে বুক রেফারেন্স গুলা আমরা আসলে কোন বইটা পড়লে, যেহেতু সবাই আসলে এখানে ম্যাক্সিমামে আমার মনে হয় জব করে বা বিভিন্ন প্রফেশনের মধ্যে আছে বা বিজনেসের মধ্যে আছে, যদি আমরা ওইরকম কোনো বই পাই যে বইটা পড়লে হয়তো বা ওখান থেকে আমরা ভালো ফিডব্যাকটা পাবো আর কি পরীক্ষায়, ওইরকম কোনো বুক রেফারেন্স তাহলে সেটাও দিয়েন স্যার। থ্যাংক ইউ। না ঠিক আছে, সেদিকে আমি যাব। স্যার আমি কিছু কথা বলতে চাচ্ছিলাম, সেটা প্লিজ। হচ্ছে যেহেতু আমরা তো আমরা বলতে কি, আমি যদি আমার ব্যক্তিগত ভাবেই বলে আসি, আমরা এমনিতেই জেনারেলি অ্যাজ ইউজুয়াল পড়ালেখা করে আসছি যেটা, কিন্তু প্রফেশনাল লেভেল বা প্রফেশনাল কোর্স এটা বলতেও যেমন বা শুনতেও এটা জেনারেল স্টাডির থেকে একটু ডিফারেন্ট হবে, এটাই খুব স্বাভাবিক।
এবং ডেফিনেটলি। এক্ষেত্রে আমরা বিবিএ এমবিএ করে আসছি, যেখানে এখানে হয়তো টিচাররা যে ইনস্ট্রাকশন দিত বা যে বইগুলো যেভাবে ফলো করতাম বা কোশ্চেন প্যাটার্ন যে এগুলো ইউনিভার্সিটি যেগুলো হয় এগুলা খুবই ইউজুয়াল প্র্যাকটিস, কিন্তু এখানে তো যেটা মানে সবাই যেটা বলে এবং আমরাও যেটা মনে করি এখানে হয়তো কিছুটা একটু এক্সেপশনাল হবেই। আর যেটা আমাদের মানে ডেফিনেটলি। একেবারেই এক্সপিরিয়েন্স নাই বললেই চলে। এখন আপনি আপনার জায়গা থেকে যদি আমাদেরকে পথ দেখাই দেন, আমরা হয়তো ওইভাবে ওই পথে হাঁটার চেষ্টা করবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ শেয়ার করব, আমি শেয়ার করব আমার এক্সপিরিয়েন্স, হুম। আমি শেয়ার করব। স্যার আচ্ছা, আসসালামু আলাইকুম। তাহলে জি প্লিজ বলেন, মিস্টার ইমরান বলেন। জি ওই সায়েন্স ব্যাকগ্রাউন্ডে যারা আছে তাদের জন্য কিছু একটু উপদেশ দিলে ভালো হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, খুব ভালো বলেছেন, খুব ভালো পয়েন্ট। আমি একটু বলি, আমি পার্সোনালি আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের আমি অ্যাকাউন্টিং শিখাই, কিন্তু যখন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের অ্যাকাউন্টিং শিখাই তখন আমি ফার্স্ট কথাটা এটা বলে নিই যে এখানে কে অ্যাকাউন্টিং জানে, মানে সেখানে মিক্সিং থাকে, সায়েন্সেরও থাকে বিজনেসেরও থাকে। তা আমি এমন ভাবে ট্রাই করব এখানে আপনারা কেউ বিজনেস থেকে আসেন নাই, সবাই সায়েন্স থেকে আসছেন বা আর্টস থেকে আসছেন। তো হোপফুলি এই জিনিসটা এই জায়গাতেও থাকবে, ঠিক আছে। আর অনেক ইজি কোর্স, কর্পোরেট গভর্নেন্স ইজি কোর্স আমরা দেখব। এখানে আমার যেটা হবে, আমার লেকচার অ্যাজ ওয়েল অ্যাজ কোশ্চেন অ্যানালাইসিস, কোশ্চেনে কি হচ্ছে কিভাবে আসছে, অনেক সময় আমরা কোশ্চেন ধরতে পারি না, আমি কোশ্চেন গুলো ধরে যাই, ইভেন আমি যেগুলো আলোচনা করব তার সাথে সেগুলো কোশ্চেনের রিফ্লেকশন কিভাবে হয়েছে, তো সেগুলো আমরা দেখব, ঠিক আছে। আসসালামু আলাইকুম। আমি একটু কথা বলতে যাচ্ছিলাম, মাসুদ আহমদ বলছি। জি প্লিজ, প্লিজ বলেন। প্রফেশনাল এই কনসেপ্টটাই নতুন আর কি। যতটুকু ভাষা ভাষা নলেজ আছে ততটুকু তো যা জানি এটা এক্সেপশনাল কোনো একটা ডিগ্রি। সেই ক্ষেত্রেই প্রফেশনালি আরো ভালো করার জন্য আমরা এখানে অ্যাডমিশন নিয়েছি। তো আমাদেরকে একটু যদি নলেজ দেন যে আপনার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে এটা আসলে আহ, মোটামুটি এভারেজ স্টুডেন্টরা আসলে এটা ক্যাপাবল হবে কিনা এটা পাস করতে। আর তারপরের কথা হচ্ছে ইফোর্টটা কেমন দেওয়া লাগে বা আপনি কিরকম ফেস করছেন ইফোর্ট দেওয়ার ক্ষেত্রে, কতটুকু মানে লাইব্রেরি টাইব্রেরি এগুলো কতটুকু মেনটেন করতে হয়। এই ব্যাপারগুলো যদি আমার সাথে মানে আমাদের সাথে একটু শেয়ার করেন, তাহলে বোধ হয় আমরা কনফিডেন্স পাবো ভিতরে আরো একটু। আচ্ছা থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ঠিক আছে, ভালো বলেছেন। আমি এখানে আপনাকে একটু জাস্ট আপনার আনসারটা দিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে যে পারবেন না, এটা হতেই পারে না, ফার্স্ট কথা, ঠিক আছে। পারবেন না এটা হতেই পারে না। জাস্ট এখানে যে জিনিসটা সেটা হচ্ছে শ্রম দিতে হবে, সময় দিতে হবে, এই দুইটা জিনিসকে স্ট্র্যাটেজিক্যালি ইউজ করতে হবে, মানে র্যান্ডমলি না, ইভেন এলোমেলো ভাবে না, রেকলেসলি না, স্ট্র্যাটেজিক্যালি। তো সেটা আমি বলবো এই দুইটার কম্বিনেশনটা অনেক স্ট্র্যাটেজিক হতে হবে, তাহলে আপনার একটা রেজাল্ট আসবে। আদারওয়াইজ আপনাকে অনেক পেশেন্স, অনেক টাইম নিতে হবে। আর পারবেন না এটা হতেই পারে না, আপনি কি পারবেন না, আপনি সব পারবেন এই পৃথিবীতে। আপনি আজকে বিজনেস পড়ছেন, আপনি সায়েন্স পড়া শুরু করেন, আপনি সায়েন্স পারবেন, সব পারবেন। আমাদের আইসিএমএর অনেক মেম্বার আছে যে আপনার হচ্ছে যে আইসিএমবি শেষ করে দেন হচ্ছে যে তারা কম্পিউটার প্রোগ্রামিং এর খুব এক্সপার্ট, তারা ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করছে। আপনি জেনে আশ্চর্য হবেন, একইভাবে বুয়েট থেকে পড়ালেখা করে এসে আইসিএমবি কোয়ালিফাই করেছে। সো পারবেন না, এখনকার যুগে এটা হতেই পারে না, অবশ্যই পারবেন। আর বিজনেস লেভেলে তার মানে হচ্ছে যে আপনারা এর আগে তো লেভেল শেষ করেছেন, তাই না? না, এটা তার ইনিশিয়াল লেভেল না, তাই না? এখানে আসলে স্যার নলেজ লেভেলটা ম্যাক্সিমামটা স্যার যারা এক্সাম টেন। আসছি স্যার আমরা আমরা স্যার কেউ ওই রকম ওই যে স্যার ওই যে নলেজ লেভেলটা স্যার পড়া হয় না স্যার, নলেজ এটা লেভেল চেষ্টা। হয়তো এক্সামশন পেয়েছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা জি স্যার। আচ্ছা আচ্ছা, তার মানে এক্সামে বসেন নাই, তাই তো? না না না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, স্টার্টিং স্টার্টিং, আচ্ছা। পারবেন, এতে মানে এটা নিয়ে কোনো কনফিউশন নাই, অবশ্যই পারবেন। এভারেজ বলে কোনো কথা নাই, আপনার চেয়ে যে ভালো করেছে সে অবশ্যই সময় আর শ্রম বেশি দিয়েছে। আপনি দেখে থাকবেন, আপনার ফ্রেন্ড সার্কেল বলেন, আপনি পাড়ার প্রতিবেশী বলেন, যে ভালো আপনাকে মানে আপনার দৃষ্টিতে মনে করেন যে সে তো আমার চেয়ে ভালো করেছে, জাস্ট দুইটা জিনিস, সে শ্রম আর সময়টা সে বেশি দিয়েছে, আপনি ওই সময়টা অন্য কাজে ইউজ করেছেন। সো আপনিও পারবেন। নেক্সট,
স্যার একটা কোশ্চেন যাচ্ছিলাম স্যার আমাদের আহ, যেহেতু আমরা চাকরি করি সাথে প্রফেশনাল কোর্সটা করছি আমরা, সো পার ডে তে আমাদের স্টাডি প্ল্যানে আমরা কত আওয়ার দিতে পারি, বা স্যার আপনি কতটুকু দিয়েছিলেন, সো একটু যদি শেয়ার করতেন। আচ্ছা, এটা আসলে কি, এটা ভ্যারি করবে। হ্যাঁ, এটা স্টাডি প্ল্যানে আপনি কতটুকু পারবেন পারবেন না। শোনেন, 24 আওয়ার্স ফর অল, তাই না? আমাদের সবার জন্য হচ্ছে কি 24 ঘন্টায় একটা সাইকেল, একটা দিন হয়। ঠিক আছে, 30 দিনে জেনারেলি একটা মাসকে আমরা ধরে থাকি। তো এটা সবার জন্যই, কিন্তু আপনাকে ওই যে বললাম স্ট্র্যাটেজিক হওয়া। আপনি যখন জব করছেন তাহলে সেখানে একটা বড় টাইম কনজিউম হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে টাইম বের করতে হবে। তার মানে আপনি কিছু কিছু জায়গা থেকে আপনাকে টাইম সেভ করতে হবে। ঠিক আছে, কোনো কোনো জায়গা থেকে আপনি যদি ঘুমান 8 ঘন্টা, তাহলে আপনি সেখানে আপনি 7 ঘন্টা ঘুমাবেন। কথার কথা, আপনি 1 ঘন্টা টাইম বের করে নেবেন। আপনি আদার্স যদি ফ্রেন্ডদের সাথে বা সোশ্যাল নেটওয়ার্কে যদি আপনি 2 ঘন্টা ব্যয় করেন, আপনি ফেসবুকে দেখবেন যে আপনি ফেসবুকে প্রতিদিন কত ঘন্টা আপনি ব্যয় করেন, বা অন্য কোনো সাইটে কয় ঘন্টা ইউজ করেন, দেখবেন যে অন এন এভারেজ 2 ঘন্টা। তা আপনি আজকে থেকে ডিটারমাইন হয়ে যান, আমি আধা ঘন্টা ব্যয় করব, আমার 1.5 ঘন্টা সেখানে সেভ। আমি ঘুমাতাম 7 ঘন্টা, আমি 6 ঘন্টা ঘুমাবো, সেখানে 1 ঘন্টা সেভ, 2.5 ঘন্টা হলো। আদার্স কোনো একটা ইস্যু, এখন আপনার লাইফস্টাইল আপনি ভালো বুঝতে পারবেন যে এই জায়গাগুলো তো আমি এনগেজ, তো এই জায়গাগুলো আমি একটু শর্ট করলে আমার 3-4 ঘন্টা আমি বের করে নিতে পারবো। তো 4টা ঘন্টা বের করে আমি 4টা ঘন্টা আইসিএম এর জন্য পড়ালেখা করবো। ইন দ্যাট ওয়ে ইউ ক্যান ম্যানেজ ইউর সেলফ। থ্যাংক ইউ স্যার, ইনশাল্লাহ ইনশাল্লাহ, আই উইল ট্রাই। ইয়া, থ্যাংক ইউ আর স্যার। আমার বিষয়টা হচ্ছে যে আহ যখনই সময় দিয়েছি, যখনই পড়ালেখা করেছি, তখনই পাশ করেছি। আর আরেকটা কথা যেটা আপনারা বলেছেন যে এখানে প্রফেশনাল, হ্যাঁ এটা নিয়ে আমি একটু বলি। অ্যাকচুয়ালি এটা একটা প্রফেশনাল ডিগ্রি। প্রফেশনাল বাংলাদেশে যদি বলা হয়, তাদেরকে কোন ডিগ্রি গুলোকে প্রফেশনালের দেওয়া হয়, মানে হচ্ছে যে রিকগনিশন দেওয়া হয়, খেয়াল করে দেখে থাকবেন। ফার্স্ট অফ অল যারা ডক্টর, তাই না, তাদেরকে কিন্তু প্রফেশনাল বলা হয়। ঠিক আছে, পেশাজীবী, তাই না, তাদেরকে প্রফেশনাল বলা হয়। ইঞ্জিনিয়ারদেরও ঠিক বলা হয়, কারণ তারা প্র্যাকটিস করতে পারে। দেখবেন, আমি আইসিএমবি তে এসে প্রফেশনালের একটা এক্সাম্পল আমার এক টিচার বলেছিল, সেটাই আমি একটু রিক্যাপ করি। যে দেখো, আমরা একটা কথা, খুব প্রচলিত একটা কথা আছে যে প্রফেশনাল কিলার, তাই না? এটা নেগেটিভ ওয়ার্ড। তো প্রফেশনাল কিলারের ক্যারেক্টারিস্টিক্স কি? ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সে 10টা মানুষের মধ্যে থেকে যাকে টার্গেট করবে, সে তাকেই শুট করে কিল করবে, বা যেভাবে হোক সে কিল করবে, তাকেই করবে, অন্য জনকে করবে না। ফার্স্ট অফ অল। সেকেন্ড অফ অল, তাকে কিল করার পর তার মাঝে কোনো রিয়েলাইজেশনই হবে না। সে বাসায় এসে স্বাভাবিক থাকবে, সে আত্মগোপনে হয়তো বা যাবে, সে খুব নর্মাল থাকবে। এত বড় একটা কিলিং মিশন সে কমপ্লিট করেও কিন্তু সে খুব নর্মাল থাকবে। আর আমি আপনার কারো যদি একটা কটু কথা বলি বা একটু রাগান্বিত হই, নিজে থেকেই কিন্তু খারাপ লাগে। সো এই হচ্ছে ডিফারেন্স। একটা ডক্টর দেখবেন অপারেশন থিয়েটারের মধ্যে লাঞ্চ করে নিচ্ছে, অপারেশন করছে, 4 ঘন্টা অপারেশন, কি করবে? লাঞ্চ টাইম চলে যাচ্ছে, তার তো খেতে হবে, একটু স্টপ দিয়ে লাঞ্চ করে আবার সে অপারেশন করছে। গ্লাভস খুলে অপারেশনের মধ্যে সে একটা সিঙ্গারা খেয়ে নিচ্ছে, তার কাছে কিছুই মনে হচ্ছে না। ওপেন হার্ট সার্জারি, একটু চিন্তা করে দেখবেন, ভিডিও দেখা যায়, আমরা দেখলেই কিন্তু আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। তাদের কাছে এগুলো ভেরি কি, ভেরি সিম্পল। দিস ইজ কল্ড প্রফেশনালিজম। একটা বিল্ডিং এর কথা যদি বলেন, একটা বুর্জ খলিফার কথা যদি বলেন, বা আরো কোনো কিছুর, যে ইঞ্জিনিয়াররা যেগুলো করছে, হ্যাঁ, আহ, মানে ইঞ্জিনিয়ারদের যে ইনভেনশন অপারেশন গুলো, এগুলো আমরা জেনারেল পিপল দেখলে কিন্তু আমরা অ্যাস্টনিশড হয়ে যাই। বাট তাদের কাছে পার্ট বাই পার্ট কিন্তু ভেরি সিম্পল। সো প্রফেশনাল বা প্রফেশনাল ওইটাকেই বলবে যে যে আপনার যে কাজটা, সেই কাজে আপনার এক্সপার্টাইজটা হবে মোর দেন 100%। নিখুঁত ভাবে আপনি কাজ করবেন। একটা অপারেশন সার্জারি সার্জন, সে কিন্তু খুব নিখুঁত ভাবে সে কিন্তু অস্ত্রোপচার করে থাকে। এটা একটা হবে। তা আমাদের এই জায়গা থেকে যারা চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট হচ্ছে, তারা বিজনেসের প্রফেশনাল হচ্ছে, মানে বিজনেসের প্রবলেম, বিশেষ করে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট, তারা বিজনেসের প্রবলেম আইডেন্টিফাই করে দেন তারা একটা কারেক্টিভ অ্যাকশন নেয়।
তারা ডিসিশন নেয়। সো প্রফেশনালিজমের কনসেপ্ট একটু আমি দিতে পেরেছি, প্রফেশনাল হওয়ার। ইয়েস জি স্যার। স্যার। জি স্যার, জি স্যার। আর একটু বলি, আমি আপনি মানে এখানে হয়তো অনেকে জব করেন, অনেকে হয়তো একটু পরিচিত যারা জব করেন না, দেখবেন অ্যামাউন্ট যখন বই করবেন তখন ছোট ছোট ফিগার, 10,000, 15,000, 1 লাখ। কিন্তু আপনি যখন একটা কোম্পানির সিএফও হবেন, যেখানে প্রতি মাসে 2,000 কোটি টাকা সেলস হয়, সেই কোম্পানির ট্রেজারি ম্যানেজমেন্ট বলেন, সেই কোম্পানির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট বলেন, ফিগারগুলো কেমন হবে? তো সেগুলো তো আসলে তখন আপনার কাছে কিন্তু মানে অ্যাস্টনিশিং মনে হবে না। কিন্তু এখন যারা জব করছেন না বা তারা যারা এই লাইন পর্যন্ত নেই, তাদের কাছে একটা ফিগার শুনেই কিন্তু মনে হয় ও মাই গড, এম আই রাইট? ঠিক স্যার। ইয়েস স্যার। সো এই এটা একটা অভ্যস্ততা। আর প্রফেশনালের ক্ষেত্রে আরেকটা জিনিস, যে এই নলেজটা মেজার করা হয় কোনো মার্ক দিয়ে না। মার্কিং থাকে অবশ্যই, আপনার লেখার উপর মার্কিং আছে, কিন্তু আপনার স্ক্রিপ্টটা আপনার মানে ফুটে উঠবে, আপনার নলেজ লেভেলটা ফুটে উঠবে। আমি সেটা একটু দেখাবো। হ্যাঁ, তার যদি কারো কোনো কিছু না বলা থাকে তাহলে আমি একটু কোশ্চেন প্যাটার্নে চলে যাব। শিওর। ওকে স্যার। হ্যাঁ, আমার স্ক্রিনটা কি আপনারা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার, দেখতে পাচ্ছি। জি আচ্ছা, স্যার। এটা একটা আহ, নতুন জিনিস, এটা আইসিএমবি ইমপ্লিমেন্ট হতে যাচ্ছে এই কামিং এক্সাম থেকে। ঠিক আছে, তো এটা আমি মনে করি আপনাদের সাথে, আমি জানি না আইসিএমবি এই বিষয়ে কোনো শেয়ারিং করেছে কিনা, বাট আমার কাছে মনে হচ্ছে যে আমি এটা একটু শেয়ারিং করলে আপনাদের জন্য ভালো হবে। শুনেন, যে কোনো ইস্যু, যে কোনো বিষয়, যেহেতু আপনাদের স্টার্টিং লেভেল, একটা পরিকল্পনা আপনাকে একটা কাজকে ইজি করে দেয়, একটা কাজের টাইম সেভ করে দেয়, একটা কাজ অ্যাচিভ করতে হেল্প করে। একটা প্ল্যানিং আপনি দেখে থাকবেন, আপনি জব করেন, আপনি দেখবেন প্রতিনিয়ত আপনি যে কাজটা পরিকল্পনা করেছেন সেই কাজটা আপনি দ্রুত করতে পেরেছেন, সে কাজটা আপনি সুন্দর করে করতে পেরেছেন, সেই কাজটা থেকে আপনি বেশি বেনিফিটস পেয়েছেন। আর যেটাতে পরিকল্পনা ছিল না সেটাই দেখবেন যে এলোমেলো হয়ে যাচ্ছে, সময় বেশি লাগছে সেটা করতে, তাড়াহুড়া করে আরো বেশি সময় লাগছে, সেই কাজটা করে আপনি স্যাটিসফাইড না, বস স্যাটিসফাইড না, আলটিমেটলি সেই কাজটা আবার আপনাকে করতে হচ্ছে। এগুলো বাস্তব জীবনে একটু খেয়াল করে দেখবেন। সো একই ভাবে আপনি এই যে স্টার্ট আপটা যে করেছেন, আইসিএমবি পাস করতে গেলে, কোয়ালিফাই করতে গেলে, এখানেও আপনার একটা খুব সুন্দর একটা পরিকল্পনা থাকতে হবে, তাহলেই আপনার এই ডিগ্রিটা অ্যাচিভ হবে। না হলে অনেকেই খুব দ্রুত ঝরে যায় বা করতে চায় না। এটা সঠিক পরিকল্পনার অভাব, একটাই কারণ। আপনি আমার কথা পরবর্তীতে মিলিয়ে নেবেন, শুধুমাত্র একটাই রিজন, যে রাইট প্ল্যানিং না থাকার কারণে আপনি এই জায়গাটা থেকে আপনি ডেভিয়েট হতে থাকবেন আস্তে আস্তে। ঠিক আছে, তো একটু আমার স্ক্রিন কি দেখতে প্রবলেম হচ্ছে? না, দেখা যায় স্পষ্ট। আচ্ছা, দেখতে পাচ্ছি। আচ্ছা, এখানে এখানে আপনাদের আগামী দিনে আপনি প্রফেশনালি কোয়ালিফাইড হওয়ার পর আপনি দেখতে কেমন হবেন? এটা একটা ইনস্টিটিউট, এডুকেশনাল ইনস্টিটিউট, প্রফেশনাল ইনস্টিটিউট, তার এই জিনিসটা থাকতে হবে। সেটা আইসিএমএ বিল্ড আপ করেছে। আপনি এখন স্টার্ট আপ করেছেন, আপনি স্ট্র্যাটেজিক লেভেল দিয়ে শেষ করবেন। স্ট্র্যাটেজিক লেভেল শেষ করার পর আপনার চেহারাটা দেখতে কেমন হবে? চেহারা আই মিন হচ্ছে যে আপনার আপনার মাঝে প্রফেশনাল নলেজটা কেমন হবে?
সেইটারই একটা চিত্র হচ্ছে এটা। এখানে 5টা স্কিলের কথা বলা হয়েছে। 5টা স্কিল আপনার মাঝে থাকবে। ফার্স্ট অফ অল হচ্ছে টেকনিক্যাল স্কিল, দেখতে পাচ্ছেন তাই না? সেকেন্ড ওয়ান হচ্ছে বিজনেস স্কিল, থার্ড ওয়ান হচ্ছে প্রফেশনাল স্কিল, ফোর্থ ওয়ান হচ্ছে ডিজিটাল স্কিল, এন্ড লাস্ট ওয়ান হচ্ছে লিডারশিপ স্কিল। এই 5টা স্কিল কে কমপ্লাই করে আগামী দিনের সিলেবাসও কিছুটা চেঞ্জ হতে পারে, কিন্তু অলরেডি কোশ্চেন প্যাটার্ন নেক্সট টাইমে চেঞ্জ হবে। এই 5টা স্কিলকে রিফ্লেক্ট করে কোশ্চেন হবে। আপনি যদি ওই কোশ্চেন গুলো আনসার করে পাস করতে পারেন, তাহলে আইসিএমবি ধরে নেবে এই 5টা স্কিল আপনার মাঝে আছে। ঠিক আছে? তো খুবই সময় উপযোগী এই এই স্কিলগুলো, টেকনিক্যাল স্কিল, বিজনেস স্কিল, প্রফেশনাল স্কিল, ডিজিটাল স্কিল এন্ড অ্যাজ ওয়েল অ্যাজ লিডারশিপ স্কিল। আচ্ছা, এই জায়গাটাতে আপনারা আছেন বিজনেস লেভেলে আছেন তাই না? তো আমাদের তো আর মানে অতটা বেশি জানার দরকার নেই অন্যান্য লেভেলগুলো, শুধু আমরা বিজনেস লেভেলটা আপাতত জানবো। বিজনেস লেভেলে আপনার আহ হচ্ছে এখানে আহ এই ম্যাট্রিক্সটাতে 3টা ধাপের কথা বলা হচ্ছে: বেসিক, অ্যাপ্লাইড আর এক্সপার্ট। নলেজ লেভেলে আপনার হচ্ছে যে শুধু টেকনিক্যাল স্কিল আর বিজনেস স্কিলকে কমপ্লাই করা হবে, আর কোশ্চেন হবে সম্পূর্ণ বেসিক কোশ্চেন। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নলেজ লেভেলে শুধুমাত্র বিজনেস স্কিল আর টেকনিক্যাল স্কিল। এখন একটু আমরা যদি দেখে আসি যে আসলে স্যার টেকনিক্যাল স্কিল বলতে কি বুঝি। টেকনিক্যাল স্কিল হচ্ছে টেস্টিং, অ্যাকাউন্টিং এন্ড ফিনান্স নলেজ। এই নলেজটা আপনার ভিতরে আছে কিনা সেটা টেকনিক্যাল স্কিল দ্বারা আমরা বুঝতে পারবো। আর বিজনেস স্কিলকে ডিফাইন করেছে টেস্টিং অ্যাবিলিটি টু ম্যানেজ দ্য বিজনেস। এই কর্পোরেট গভর্নেন্স হচ্ছে এই বিজনেস, মানে এই বিজনেস ম্যানেজমেন্টের একটা পার্ট। খুবই ইন্টারেস্টিং কোর্স, আমি আশা করি আপনারা এনজয় করবেন। হাউ টু অপারেট এ বিজনেস, হাউ টু কন্ডাক্ট এ বিজনেস। তো এটা যদি আপনি না জানেন, আপনি তাহলে সিএফও হয়ে আপনি তো কন্টিনিউ করতে পারবেন না। আপনি সিএফও হওয়ার মানে এলিজেবল হবেন, বাট আপনি তো কন্টিনিউ করতে পারবেন না। কিভাবে বিজনেস রান হয় সেটা অবশ্যই জানবেন। তো এই 2টা স্কিল হচ্ছে এই নলেজ লেভেলে রিফ্লেক্ট হয়, আর সম্পূর্ণ কোশ্চেনটা হবে বেসিক। আচ্ছা, আমরা আছি বিজনেস লেভেলে। বিজনেস লেভেলে আর একটা স্কিল আমাদের এখানে ইনক্লুড হবে: টেকনিক্যাল স্কিল, বিজনেস স্কিল অ্যান্ড অ্যাজ ওয়েল অ্যাজ ডিজিটাল স্কিল। 3টা স্কিল রিফ্লেক্ট হবে আপনার কোশ্চেন প্যাটার্নে। 3টা স্কিল রিফ্লেক্ট হবে: বিজনেস স্কিল, ডিজিটাল স্কিল, আর এটা হচ্ছে টেকনিক্যাল স্কিল। আচ্ছা, এখন আচ্ছা, কেউ কেউ কমেন্টে লিখেছেন যে স্যার কুড ইউ প্লিজ শেয়ার রিসোর্স ম্যাটেরিয়াল রিগার্ডিং দিস সাবজেক্ট। আমি শুরুতেই বলে নিয়েছি যে অ্যাকচুয়ালি সবই হবে, কিন্তু আমার এই রিসার্চ মেটেরিয়ালটা পেয়ে গেলে যে সবকিছু হবে তা না। আমি একটু বলেছি যে আমার ক্লাসের আজকে থেকে শেষ পর্যন্ত আপনারা একটু আমার সাথে থাকবেন। আমার কাছে যা আছে আমি সব দেওয়ার চেষ্টা করব, যত রিসোর্স মেটেরিয়াল আছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে একটু থাকতে হবে। শুধু রিসার্চ মেটেরিয়ালই আপনাকে কিন্তু পাস করাবে না। ঠিক আছে? তো সেটাও যেমন দরকার, আমি হোপফুলি ক্লাসে থাকলেও আপনার সেই রিসার্চ মেটেরিয়ালটা অর্ধেকের বেশি কভার হয়ে যাবে ক্লাসেই। আচ্ছা, তো যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এই জায়গাটাতে কোশ্চেন যেটা হবে বেসিক হবে 60% আর 40% হবে অ্যাপ্লাইড। বেসিক হবে 60% আর 40% হবে অ্যাপ্লাইড। আমাদের এটাই জানা দরকার, যেহেতু আমরা বিজনেস লেভেলে আছি। তার মানে আমাদের বেসিক কোশ্চেন 60%, অ্যাপ্লাইড কোশ্চেন 40%। এখন কথাটা হচ্ছে যে তার বেসিক কোশ্চেনটা দেখতে কেমন, অ্যাপ্লাইড কোশ্চেনটা দেখতে কেমন, সেটা যদি আমরা আসি, তাহলে বেসিক লেভেল প্রফিসিয়েন্সির জন্য আপনার কোশ্চেন প্যাটার্নটা হচ্ছে যে ডিফাইন, এক্সপ্লেইন, তারপরে হোয়াট ইজ, হাউ, আইডেন্টিফাই, পারফর্ম, রিকগনাইজ, আন্ডারস্ট্যান্ড, এরকম প্রশ্ন করা যায় না? ইলাস্ট্রেট, এরকম ওয়ার্ড দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে সেগুলোকে আমরা বেসিক লেভেল প্রফিসিয়েন্সি টেস্ট বলবো। আর অ্যাপ্লাইড যখন হবে তখন হচ্ছে যে
আপনার একটা থিওরি শিখেছেন, একটা প্রিন্সিপাল শিখেছেন, সেটাকে অ্যাপ্লাই করে আপনি একটা সলিউশনে যাবেন। আপনি কোনো একটা কিছু ডেমনস্ট্রেট করবেন, আপনাকে একটা সিনারিও দিয়ে দিবে, সেখান থেকে আপনি একটা রিপোর্ট প্রিপেয়ার করতে হবে। একটা আহ একটা সিনারিও থাকবে, সেখান থেকে আপনাকে সামারাইজ করতে হবে বা একটা কি ইনফরমেশনটাকে প্রেজেন্ট করতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লাইড। সো এখানে অ্যাপ্লাইড এর পার্টটা হচ্ছে 40% আর বেসিক এর পার্টটা হচ্ছে 60%। কোনো কোশ্চেন আছে আপনাদের? বলেন এই পর্যন্ত। বুঝতে পেরেছি। আচ্ছা, আর যেগুলো আছে এক্সপার্ট, হুম, তো সেগুলো আমরা আস্তে আস্তে যখন উপরে লেভেলে যাব তখন বোঝাটা আমার মনে হয় ভালো হবে। এখন এত কিছু মাথায় দিয়ে আমাদের হবে না। আমাদের প্রিপারেশন নিতে হবে যে আমাদের কোশ্চেন 60% বেসিক স্কিল জাজমেন্ট হবে আর 40% আমার অ্যাপ্লাইড কোশ্চেন হবে। তো অ্যাপ্লাইড কোশ্চেন কেমন? আমি বললাম যে আপনাকে একটা সিচুয়েশন দিল, দেওয়ার পরে আপনাকে সেখানে একটা কিছু প্রবলেম আইডেন্টিফাই করতে বললো বা কোনো কিছু ইলাস্ট্রেট করতে বললো, সেটা আমরা দেখব। আছে কর্পোরেট গভর্নেন্সে সেই ধরনের প্রশ্ন আছে। যেমন আমি একটু দেখাই। আচ্ছা, এই এই প্রশ্নটা আমরা যদি একটু দেখি, যে রহিম্যান কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট আর স্ট্যাটিউটরি অডিটর অফ এবিসি কোম্পানি হুইচ লিস্টেড ঢাকা স্টক এক্সচেঞ্জ এন্ড চিটাগাং স্টক এক্সচেঞ্জ। The management of the company intends to engage them as a special auditor to establish the internal control as well as monitor the same. Management of the company intends to engage them as a special auditor to establish internal control as well as monitor the same. Give your opinion in respect of the following issue. এটা হচ্ছে আপনার অ্যাপ্লাইড কোশ্চেন। Whether Rohim and Company Chartered Accountant be appointed to conduct a special audit as per the Companies Act 1994. আমরা যখন পড়ব তখন সেই জায়গায় কোম্পানি অ্যাক্ট 1994-এ এই অডিটরের নিয়োগ নিয়ে আমাদের ডিটেল বলা আছে। আমরা যদি সেটা জানি, আমি 1 নাম্বারটা আনসার করতে পারবো। এটা হচ্ছে অ্যাপ্লাইড কোশ্চেন। আর বেসিক কোশ্চেন হচ্ছে কোনটা? সিএসআর শুড বি ভলেন্টারি রাদার দ্যান ম্যান্ডেটরি, mandated by the government regulations. What are the pros and cons of each approach? এটা হচ্ছে বেসিক কোশ্চেন। আসসালামু সো আলাইকুম স্যার, কোশ্চেন ছিল আমার স্যার। ওয়ালাইকুম আসসালাম। শিওর, প্লিজ। স্যার, এই যে আপনি যে সাবজেক্টটা পড়াচ্ছেন এখন, এটা কি হচ্ছে কর্পোরেট বিজনেস এর আরেকটা পার্ট যেটা সেটা? আমরা এখনো পড়ানোর মধ্যে যাইনি, আমি জানি না আপনি কখন জয়েন করেছেন। আমি এখনো কোনো পড়ালেখাই শুরু করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটা ঠিক এটা আছে, স্যার, আমি মানে জি, সাবজেক্টটা আমি বুঝতে পারি না। এটা কোন সাবজেক্টটা স্যার? ও এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। তার এটা মানে হচ্ছে হচ্ছে যে কর্পোরেট গভর্নেন্স। কর্পোরেট বিজনেস এরই তো পার্ট, তাই না স্যার? এটা বিজনেস লেভেলের কর্পোরেট গভর্নেন্স এন্ড আবার সেক্রেটারিয়াল দুইটা দুই প্র্যাকটিস। সাবজেক্ট ভাই, আপনি যেটা বলছেন দুইটা দুই সাবজেক্ট, কর্পোরেট এন্ড বিজনেস ল এটা আলাদা সাবজেক্ট। এটা কি তাহলে সিলেবাসটা কি পুরোনো সিলেবাস? আমি আমি সেই সিলেবাসেও যাব। তো যেহেতু আপনি বললেন, আমি এখনই চলে যাচ্ছি সিলেবাসটাতে। আমাকে আইসিএমবি থেকে এই সিলেবাসটা দেওয়া হয়েছে। দেখুন, কর্পোরেট গভর্নেন্স এন্ড সেক্রেটারিয়াল প্র্যাকটিস, জিএসপি, এটিকে বলে LT 344। ঠিক আছে, দুইটা পার্ট। একটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স, তার ওয়েট হচ্ছে 70%, সেক্রেটারিয়াল প্র্যাকটিসের ওয়েট হচ্ছে 30%। কোর্স ডেসক্রিপশন, অবজেক্টিভ, লার্নিং অবজেক্টিভ এন্ড ডিটেইল কন্টেন্ট এখানে আছে। এবার আপনার আনসারটা পেয়েছেন? জি স্যার, জি স্যার। স্যার আমি মানে ভুল করে ঢুকে পড়েছি আর কি, বুঝতে পারিনি আচ্ছা স্যার। ঠিক আছে, সমস্যা নেই, সমস্যা নেই, সমস্যা নেই। আচ্ছা, আমরা যে আলোচনায় ছিলাম যে অ্যাপ্লাইড কোশ্চেন আর বেসিক কোশ্চেন, এটা কি আমি আপনাদেরকে ধারণা দিতে পেরেছি? জি জি স্যার। স্যার। দেখেন, কোশ্চেন
প্যাটার্ন, কোশ্চেন এর অবস্থা, এটা আমাদের বেশি বেশি করে জানতে হবে, বুঝতে হবে, তাহলে আমরা এক্সামে ভালো করব। আপনি যত বেশি কোশ্চেন বুঝবেন তত আপনি দ্রুত কোয়ালিফাই করবেন। এই জন্য কোশ্চেন অনেক সময় বুঝে না বুঝে পড়তেই থাকবেন। এটা শুধু আমার এই কর্পোরেট লয়ের মানে এই কোর্সে আপনাদের প্রতি অ্যাডভাইস না, এটা হচ্ছে যে যে কোনো কোর্স আপনারা যখন অ্যাটাম্প নেবেন, যে অ্যাটাম্প প্রিপারেশন নিয়ে এক্সাম দিব, সেটার কোশ্চেন প্যাটার্ন, কোশ্চেন গুলো প্রচুর পড়বেন, প্রচুর কোশ্চেন পড়বেন, বুঝলেও পড়বেন না বুঝলেও পড়বেন। কিন্তু পড়তে পড়তে আপনার মাঝে একটা রিয়েলাইজেশন তৈরি হবে, অ্যাকচুয়ালি হোয়াট দে এক্সপেক্ট ফ্রম মি। আপনি যদি নিজে নিজে ডায়াগনোসিস করতে পারেন যে আমার কাছ থেকে আইসিএমবি কি চাচ্ছে, এইটা যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন, হাফ ডান, আপনার পাস হাফ। তারপর আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। কিন্তু কি জানেন, আইসিএমবি স্টুডেন্টদের একটা বড় প্রবলেম, এজন্য কি পড়বো, কি করব, কি আসবে, কি দেব, ওফ এবার পড়ে গেলাম কিছুই কমন আসে নাই, থাক তাহলে চলে গেলাম, নেক্সট টাইমে আবার দেব। এটা একটা আইসিএম এর একটা বড় প্রবলেম। আপনার যে কোনো প্রবলেম যদি আপনি ফার্স্ট অফ অল, যেমন আমরা অসুস্থ হলে ডক্টরের কাছে যাই, সর্বপ্রথম কি দরকার, ডায়াগনোসিস। যদি ডায়াগনোসিস করতে পারে ওষুধ লিখতে কিন্তু সময় লাগে না। দেখেন আমাদের যখন টেস্ট দেয় ফর ডায়াগনোসিস পারপাস, লিস্ট 1 দিন 2 দিন লাগে টেস্ট গুলো করতে। আর ডক্টরের প্রেসক্রিপশন করতে কয় মিনিট লাগে, 2 মিনিট, 3 মিনিট, 5 মিনিট। সো আপনি যে কোনো ইস্যুতে, যে কোনো প্রবলেমে যদি আপনি ডায়াগনোসিস করতে পারেন যে অ্যাকচুয়ালি আমার এই কর্পোরেট গভর্নেন্সে কি চাচ্ছে আইসিএমবি, কেমন দেখতে চাচ্ছে ডেলিভারি, কেমন চাচ্ছে এক্সামে, আমি যদি এটা বুঝতে পারি, হাফ ডান। তারপরে আমাদের মেটেরিয়ালের অভাব নেই, সেই অনুযায়ী আমাদের পড়ালেখা করলেই দেন আমাদের ফার্স্ট অ্যাটেম্পটে পাস হয়ে যাবে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? তাহলে আমি এবার কোশ্চেন থেকে বের হয়ে যাব। জি। আপনারা কি এই কোশ্চেন গুলো কালেক্ট করেছেন? না, এখনো কালেক্ট করতে পারি নাই। আচ্ছা, আমি বলি, কোশ্চেন তো অনলাইনেও আছে, বা বা মার্কেটেও কিনতে পাওয়া যায়, আপনারা কোশ্চেন কালেক্ট করে নেবেন। আরেকটা গুড নিউজ বলি, এই কোশ্চেনের একটু আছে, মানে কি বলবো, এই কোশ্চেনের সিলেবাসের সাথে কনসিস্টেন্সিটা একটু কম আছে প্রিভিয়াস ইয়ারে। যেমন আপনাদেরকে একটু আগে আমি দেখাচ্ছিলাম, সিলেবাসটা দেখাচ্ছিলাম, দেখেন কর্পোরেট গভর্নেন্সের ওয়েট কতটুকু, 70%, আর সেক্রেটারিয়াল প্র্যাকটিসের ওয়েট কতটুকু, 30%। তার মানে আমার 70% মানে কোশ্চেন আসার কথা কর্পোরেট গভর্নেন্স থেকে, 70%, আর সেক্রেটারিয়াল প্র্যাকটিস থেকে আসবে 30%। মানে 100 মার্কসের যদি কোশ্চেন হয়, 70 মার্কস আসবে কর্পোরেট গভর্নেন্স আর 30 মার্কস আসবে সেক্রেটারি। কিন্তু প্রিভিয়াস ইয়ারে যেটা হয়েছে যে এলোমেলো ভাবে আসছে। আমি যেটা প্রিভিয়াস ইয়ার অ্যানালাইসিস করে দেখলাম, সেক্রেটারিয়াল প্র্যাকটিস থেকে বেশি আসছে। বাট মজার বিষয়টা হলো, নেক্সট টাইমে যে এক্সাম গুলো হবে, কোশ্চেন সেটারদেরকে বলে দেওয়া হয়েছে যে আপনি কোথায় থেকে কত মার্কসের কোশ্চেন করবেন, মানে কোনো সুযোগ নেই। তার মানে এই কনসিস্টেন্সি মানে নেক্সট এক্সামে থাকবে। তো এটা ভালো, এটা স্টুডেন্টদের জন্য ভালো। আমরা অনেক সময় দেখেছি যে একটা চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন চলে আসছে, আর 3টা চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন নাই। এটা এটা এই ইনকনসিস্টেন্সিটা এটা মানে ফেলের রেটকে বাড়ায়। আইসিএমবি ট্রুলি মনে প্রাণে চায় যে আমাদের স্টুডেন্টরা দ্রুত কোয়ালিফাই করুক। জরুরি, মার্কেটে আমার কোয়ালিফাইড মেম্বার দরকার, মার্কেট ডিমান্ড অনেক। বাট সেটাকে কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করে না, কোয়ালিটি এনশিওর করলে আমি দিয়ে দিব। পাস দেয় না, এটা একটা মানে এটা আরেকটা মিথ। পাস দেয় না, এটা আরেকটা মিথ। বুঝতে পারলাম? Yes. সো এখানে আমাদের আমাদের ফার্স্ট, আচ্ছা, একজন বলেছে কিভাবে আমরা অনলাইনে কোশ্চেন পেপার পেতে পারি। অনলাইনে আপনি আইসিএমবি রেগুলার আপনি ঢুকবেন, আইসিএমবি তে ঢুকবেন, ঢুকে আপনার হচ্ছে যে এই এই যে দেখেন আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি স্যার, দেখা যাচ্ছে স্যার। হ্যাঁ, এই যে দেখেন এখানে স্টুডেন্ট অপশন আছে, স্টুডেন্ট অপশনে যে এক্সামে যাবেন, এই যে এটা হচ্ছে যে আমি যদি ব্যাকে যাই, কোথা থেকে যাবেন দেখাচ্ছি। ওকে, আইসিএমবি সাইটটা গতকাল থেকে খুব প্রবলেম করছে।
হ্যাঁ, just এখানে স্টুডেন্ট অপশনে যাবেন, যাওয়ার পরে এক্সামিনেশনে যাবেন, এক্সামিনেশন থেকে এক্সামিনেশন সাপোর্টে যাবেন, সাপোর্টে যাওয়ার পরে কোশ্চেন পেপার প্যাটার্ন এন্ড স্ট্রাকচার, এখানে যাব না, আমরা আমরা যাব কোশ্চেন পেপার সলিউশনে যাব। সেগুলো আপনারা দেখবেন, এক্সামিনেশন স্ট্যাটিস্টিক্স, প্যাটার্ন এন্ড স্যার স্ট্রাকচার, দেখা যাচ্ছে সেগুলো না। আপনারা দেখবেন। দেখা যাচ্ছে না স্ক্রিন? দেখা যায়। দেখা হ্যাঁ যাচ্ছে যাচ্ছে, দেখা যাচ্ছে। হয়তো বা আপনার নেট প্রবলেম। হ্যাঁ, দেখা এই যাচ্ছে জায়গায় যে স্যার। কোশ্চেন পেপার এন্ড সলিউশনে ক্লিক করবেন, দেন এই যে কোশ্চেন পেপার এন্ড সলিউশন চলে আসবে, এখান থেকে ডাউনলোড করে নেবেন। ঠিক আছে? স্যার মানে এখানে আমার কোশ্চেনটাও থাকবে, আমার অ্যান্সার গুলো দেওয়া থাকবে, এই তো? এটা শুধু ম্যাথমেটিক্যাল কোশ্চেনের আনসার আছে আমি যতটুকু জানি। থিওরিটিক্যাল জি জি কোশ্চেনের আনসার গুলো তো আসলে ভ্যারি করবে। হ্যাঁ, আপনি আচ্ছা। এটা লজিক দিয়ে কথা বলবেন, আমি একটা লজিক দিয়ে কথা বলবো, এটাই স্বাভাবিক। জি জি জি। কিন্তু তাহলে যদি একটা আমি আপনি স্পেসিফিক ম্যাথের সলিউশন দেই, সলিউশন গুলো তার বাইরেও পাবেন। তো সলিউশন থাকবে, সেক্ষেত্রে জি অবশ্যই। থিওরিটিক্যাল কোশ্চেন গুলো মনে হয় নেই। সো আপনারা ম্যাথমেটিক্যাল কোর্স গুলোর আপনারা পাবেন। ঠিক আছে? জি স্যার। জি স্যার, থ্যাংক ইউ স্যার। হুম, স্যার আমার ওয়েলকাম। একটা কোয়েশ্চেন ছিল। হ্যাঁ, শিওর, প্লিজ। স্যার আমার নাম সাইফুল ইসলাম স্যার। হ্যাঁ, নো স্যার প্রবলেম। ওই মোহাম্মদ স্যার সাইফুল আপনি ইসলাম তো বলেন। স্যার ওই যে স্যার আপনি তো ওই যে এই কোর্সটার কর্পোরেট গভর্নেন্স পার্টটা নিচ্ছেন স্যার। তা আমাদের এই কোর্সের এক্স্যাক্টলি। যেটা ক্লাস, কোর্সের ক্লাস শিডিউল তো দেখলাম একটাই। তো সেক্ষেত্রে কি স্যার আপনার এই পার্ট শেষ হওয়ার পরে কি আবার সেক্রেটারিয়াল প্র্যাকটিস আরেকজন নিবে নাকি? মানে এটা কিভাবে, এটা মানে আমি বুঝতেছি না স্যার। হ্যাঁ, হ্যাঁ, আমি এই বিষয়টা শিওর না, আপনারা একটু ক্লাস সেকশনে একটু যোগাযোগ করে নেবেন। আপনারা এট আচ্ছা দ্য ঠিক সেম টাইম দুইটাই চলবে নাকি আমার কর্পোরেট গভর্নেন্সটা শেষ হলে সেক্রেটারিয়াল প্র্যাকটিসটা শুরু হবে, তো আমি এই বিষয়টা শিওর না। একটু ক্লাস সেকশনে এটা আপনারা একটু যোগাযোগ ওরা করে কোনো নেবেন। হ্যাঁ, লিঙ্ক দেয়, ওরা আর কি একটারই শিডিউল দিয়েছে স্যার একসাথে। ওরা বলতেছে কর্পোরেট গভর্নেন্স আর সেক্রেটারিয়াল প্র্যাকটিসের ক্লাস। তো এখানে এ, মানে জয়েন করার পরে জানলাম যে আপনি আর কি শুধু এই পার্টটা নেবেন। আমাদের আগের কোর্সটা তো এরকম হয়েছে স্যার, উনি হলে গিয়ে একটা পার্ট নেবে আরেকটা পার্ট কে নিবে এটা আমরা জানি। দেন তারপর কি হয়েছে তাহলে, প্রথম পার্ট নেওয়ার পরে কি সেকেন্ড পার্টটা হয়েছে? না, ওটা স্যার এই যে মানে এই ক্লাসের আগেই করলাম, উনিও মানে সমাধান দিতে পারেন না, উনিও ও বলতে পারে না আচ্ছা, যে আচ্ছা, 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 কর্পোরেট ল নিবে কিন্তু বিজনেস ল কে নিবে সেটা আচ্ছা। জানা নেই। না, শুনেন, আইসিএমবি খুব ভালো কমিউনিকেশন করে আমি যতটুকু জানি। আপনারা এটা সময় অনুযায়ী জেনে যাবেন, যখন তারা ফিল করবে যে আপনাদেরকে জানানো দরকার, তখন আপনাদেরকে জানিয়ে দেবে। এটা নিয়ে ওরিড হওয়ার আমার মনে হয় কিছু নেই। যেহেতু এই আচ্ছা কোর্সটা যদি ঠিক। টোটালি আমি নিতাম, তাহলে তো কর্পোরেট গভর্নেন্স আগে পড়াতাম, তারপরে তো সেক্রেটারিয়াল প্র্যাকটিসটা পড়াতাম। মানে এট এ টাইম তো আমি দুইটা সাইমালটেনিয়াসলি শুরু করতাম না, তাই না? সেটাই স্যার। ইভেন মানে সেটাও বার্ডেন আগেও হতো কি স্যার আপনাদের আপনি জন্য। এভাবে শুধু একটাই নিচ্ছেন, মানে কর্পোরেট গভর্নেন্স নিয়েছেন আগের না, না, ইতে না, না, আগে আমি এই সেশনে? কোর্স নেইনি, এটা এটা নেইনি। না, আমি কথার কথা বলছি যে আচ্ছা যদি ঠিক আছে। টোটালটাই যদি আমি নিতাম, তাহলে সেক্ষেত্রে তো আমি অবশ্যই দুইটা এট এ টাইম শুরু করতাম না, একটা করতাম, কর্পোরেট গভর্নেন্স শেষ করে দেন সেক্রেটারিয়াল প্র্যাকটিসে পাঠাতে। আমার মনে হয় এটা এটা জেনারেলি মনে হয় আমারটা শেষ হলে, কর্পোরেট গভর্নেন্সটা শেষ হলে মনে হয় সেক্রেটারিয়াল প্র্যাকটিসটা শুরু হবে, এটা আমার মনে হয়। আচ্ছা ঠিক আছে স্যার, আমরা জেনে নিচ্ছি। থ্যাংক ইউ। ঠিক আছে, হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, প্লিজ বলেন, মনির হোসেন। আমি বলছিলাম স্যার, নামাজে থাকার কারণে প্রায় 15 থেকে 20 মিনিট আমি ক্লাসটা করতে পারলাম না। তো স্যার আমি আচ্ছা, জানতে চাচ্ছিলাম যে আপনি কোথা থেকে পড়ানো শুরু করতেছেন, মানে আমি এর বইটা আইসিএম এর যে ওয়েবসাইট থেকে ম্যানুয়াল দিয়েছে এই ম্যানুয়াল থেকে শুরু করবেন নাকি আমাদের আলাদা বুক কিনতে হবে? আমি এখনো যাইনি, সমস্যা নাই, আপনি ওয়ারিড হবেন না, আপনি এই প্রশ্নের আনসার পেয়ে যাবেন। ঠিক আছে? জি। হ্যাঁ, একজন বলেছে স্যার আমরা কি ক্লাস রেকর্ড পাবো? আচ্ছা, ক্লাস রেকর্ডের বিষয়টা হচ্ছে একটু ওই আইসিএমবি এর সাথে একটু প্লিজ একটু যোগাযোগ করে নেবেন। এটা আসলে আমি রেকর্ড করছি না, হয় কারণ এটার জেনারেট তারা করেছে, এটার অথরিটি তারা, এই প্রপার্টি তাদের। আমি জানি না তারা আসসালামু রেকর্ড করবে আলাইকুম। কিনা বা রেকর্ডটা দিবে কিনা। আমরা রেকর্ড করলেও রেকর্ড হচ্ছে না স্যার, আমাদের না, পার্সোনাল না, না, ফোনে সেটা রেকর্ড করতে পারমিশন দেওয়া চাচ্ছি নেই, বাট আমি হচ্ছে না। জানি না। আমাকে যে ক্লাসের যে লিংক লিংক যেভাবে দিয়েছে এখানে, আমার মনে হয় কারোরই এটা রেকর্ড করার
রেকর্ড করার পারমিশন প্লিজ। মঞ্জুর রহমান, আপনি একটু মিউট করবেন প্লিজ, আমাদের সবার স্বার্থে এগুলো করবেন। রেকর্ড হচ্ছে, রেকর্ডের ক্লাস দিয়ে দিবে বলেছে। ও আচ্ছা, হ্যাঁ, একজন ইনফরমেশনটা জানে, দিয়ে ভালো করেছেন। রেকর্ড হচ্ছে, রেকর্ডেড ক্লাস আপনারা পাবেন। আজকে তো ফার্স্ট, আজকে আমরা বিভিন্ন দিকে বিভিন্ন ভাবে আলোচনা করছি। নেক্সট ক্লাসে হয়তো বা আমরা আরো খুব গুছালো ভাবে মানে টপিক ধরে ধরে আগাবো, তো সেই রেকর্ড গুলো বেশি ইফেক্টিভ হবে ফার্স্ট ক্লাসের চেয়ে। একটু ইন্ট্রোডিউস হচ্ছে আপনাদের সাথে কথা স্যার বলছি। আসসালামু নেক্সট আলাইকুম। ক্লাসে তো ওয়ালাইকুম ইসলাম, প্লিজ বলেন। স্যার আমি শামীম মুস্তফা, ঢাকা থেকে আর কি একটা শিওর। প্রাইভেট কোম্পানিতে আছি। যাই হোক, এখন বিষয়টা হচ্ছে স্যার, এই কোশ্চিন কি স্যার আপনি করবেন না, বা খাতা দেখাটা কি আপনি আপনি করবেন? আচ্ছা, এটা এটা সম্পূর্ণ একটা আইসিএমবি সম্পূর্ণ কনফিডেন্সিয়ালিটি এটা মেনটেন করে, ঠিক আছে? জি স্যার, জি কে স্যার। কোশ্চেন করবে, কে খাতা দেখবে, এই জি বিষয়টা স্যার। সম্পূর্ণ একদম 100% কনফিডেন্ট। ইভেন এমন একটা কন্ট্রোলিং মেকানিজম আছে যে একেবারেই কেউ মানে খুব একটা বুঝতে পারবে না যে কাকে দেয়া হচ্ছে, কি হচ্ছে। তো এই বিষয়টা আচ্ছা। আপনি জানতেও পারবেন না, বা জানার দরকারও নেই, বা আচ্ছা স্যার, আমার ঠিক বলাটাও আছে। ঠিক হবে না। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। সালাম আলাইকুম। স্যার একটা কোশ্চেন ছিল। শিওর, প্লিজ। স্যার আমাদের ধরেন ফাইনাল এক্সামের আগে এখানে কোনো এক্সট্রা এক্সাম নিয়ে মানে প্রিপারেশনের জন্য কোনো এক্সাম নেওয়া হবে কিনা? এটা টোটালি কোর্স এটা ইনস্ট্রাক্টর আমরা বা কোর্স। বিবিএ এমবিএ তে করে আসছি, দেখা যায় আমাদের ফাইনাল এক্সামের আগে বিভিন্ন ভাবে এক্সাম টেক্সাম নিয়ে আমাদের প্রিপারেশন নেওয়া হতো আর কি, মানে এইখানে বুঝতে পেরেছি, এরকম কোনো বুঝতে পেরেছি। কিছু? এখানে হয়েছে কি, এখানে এটা টোটালি আমাদেরকে ক্লাস নেয়ার জন্য দিয়েছে। হ্যাঁ, আমাকে 15 ক্লাসের দিয়েছে, আমি 15 ক্লাসের মধ্যে ওইভাবে আমি কোর্সটা ডিজাইন করে আমি কর্পোরেট গভর্নেন্সটা শেষ করব, এটা হচ্ছে স্বাভাবিক। আর এর বাইরে আপনারা যদি চান তাহলে আমি পার্সোনালি আপনাদেরকে একটা ডেমো একটা এক্সামের কোশ্চেন আমি দিতে পারি, আপনারা নিজেরা পরীক্ষা দিতে পারেন। আমি এতটুকু করতে পারি। জি ইভেন স্যার, সেটা অবশ্যই এটা মনে তো স্যার খুব ভালো হতো। আমার মনে হয় সেটা হয়তো বা আইসিএমবি এন্টারটেইন না করলেও আমি পার্সোনালি লিংক ক্রিয়েট করে আপনাদেরকে দিলাম। একদিন আপনারা আসলেন, একটা এক্সাম দিলেন, লাইক দ্যাট। জি স্যার, স্যার আসলে এক্সামের উপর থাকলে কি হয়, পড়াশোনাটা একটু মাথায় থাকবে যে আমার এক্সাম আছে, ঠিক এক্সাম আছে। দিতে হবে। একদম ফাইনাল এক্সামের আগে যদি আমি একটু একটা এক্সাম দিয়ে যেতে পারি, তাহলে দেখা যায় আমার অনেক কিছু ক্লিয়ার থাকে আর কি, এই জন্য। ঠিক আছে। স্যার আপনি যদি এরকম কোনো ব্যবস্থা করেন স্যার, অবশ্যই সেটা ভালো হবে স্যার। আচ্ছা, আমরা একটু সামনে ফরওয়ার্ড হয়ে লাস্টের দিকে দেন আমি ইয়া করব। হ্যাঁ, একজন বলেছে যে দুইটি বিষয়, হ্যাঁ দুইটি বিষয় মিলেই 100 মার্কস। দুইটা পার্ট মিলে কর্পোরেট গভর্নেন্স একটা পার্ট, আর সেক্রেটারিয়াল প্র্যাকটিস একটা পার্ট, এই দুইটা পার্ট মিলেই 100 মার্কস। এনি আদার? আচ্ছা, যদি কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি এখন স্যার একটা কোর্স, হ্যাঁ প্লিজ বলেন। স্যার আমাদের পাশের ক্ষেত্রে আসলে ওই যেটা বললেন ক্রিয়েটিভে, এই ওই যেটা বেসিক 60%, তারপরে ক্রিয়েটিভতে যেটা 40% থাকবে মার্কস, স্যার ওইটার বেস ওপর করে কি পাসটা নির্ধারণ হবে, মানে ওইটা যদি একটু বলতেন। আপনার কথাটা মাঝে একটু কেটে গেছে, একটু আবার প্লিজ রিপিট করেন। স্যার ওই বেসিক যেটা 60 মার্কস, মানে 50%, আর 40% হচ্ছে স্যার, স্যার 40% যেটা বললেন এই ক্রিয়েটিভ, মানে 40 নাম্বার থাকবে আর কি, মানে 40% আর কি। তবে মানে মানে পাস মার্কটা কিভাবে নির্ধারণ হবে? ও আচ্ছা, আসলে অ্যাকচুয়ালি এটা একাডেমিকের মতো না। হ্যাঁ, এটা একাডেমিকের মতো না, এটা হচ্ছে যে আপনার এই জায়গায় পাস মার্কস নির্ধারণটা এটা আইসিএমএর সর্বোচ্চ অথরিটি করে, ঠিক আছে? বাট এখানে আপনি এরকমও হতে পারে যে, আমি আপনাকে একটু বলি, আপনাদের এটা 100 মার্কস, তাই না? এই 100 মার্কসের মধ্যে আপনি অনেক বেশি মার্কস পেয়েও আপনি এই কোর্সে ফেল করতে পারেন। কেন জানেন? আইসিএমবি তে যেটা দেখা হয় সেটা হচ্ছে যে, আপনি দেখেন, আহ একটু খেয়াল করেন, ওই যে প্রফেশনালের কথায় যদি আমরা চলে যাই, আপনি ব্যক্তি জীবনে কোনো ডক্টরের কাছে গিয়েছেন, সেই ডক্টরটা সে ধরে নিলাম
যে সেই বিশেষজ্ঞ ছিল না, তবুও আপনার প্রেসক্রিপশন লিখে নাই, এরকম আছে? তবুও কিন্তু আপনাকে প্রেসক্রিপশন লিখে দিতে, কারণ এমবিবিএস পাস করেছে, তার বেসিক সবই আছে, ওই বেসিক থেকে দিয়েছে। হয়তো বা আপনি এক্সপার্ট লেভেলের নলেজটা দেয়নি। আর স্পেসিফিক কিছু ডিজিজ আছে, যেমন ক্যান্সার, সে যদি ডক্টর বুঝতে পারে যে এটা আপনার ক্যান্সার, তাহলে সে তখন রেফার করে দেয় ভালো ক্যান্সার বিশেষজ্ঞের কাছে, আপনি চলে যান, তবে এই ওষুধগুলো আপনি খেতে পারেন। বাট ইন জেনারেল সেন্স দেখবেন যে ডক্টররা প্রেসক্রিপশন লিখবেই। কেন? কারণ সে সব অর্গান, সব একটা হিউম্যান লাইফের, হিউম্যান বডির, সে সব কিছু সে জানে, বেসিক তার আছে। তারপর এক একজন অনকোলজিস্ট হয়, কেউ ডায়াবেটোলজিস্ট হয়, কেউ হচ্ছে যে আপনার কার্ডিওলজিস্ট হয়, সেটা স্পেশালিস্ট। এই জায়গাটা যেটা দেখা হয়, দেখেন আমাদের কর্পোরেট গভর্নেন্স কোর্সটাতে আমি এখনো যেতে পারছি না। তো এইটা হচ্ছে যে এই জায়গাটাতে কোনো পার্ট যদি আপনি বাদ দেন, তাহলে যখন অর্গানাইজেশন আপনাকে জিজ্ঞাসা করবে বা আপনি যখন অর্গানাইজেশনে জব করবেন, তখন যখন এই সেই পার্টটা আসবে, তখন কি আপনি বলবেন যে এটা আইসিএমবি তে আমি পড়ি নাই তাই পারি না? না, আপনি দেখবে যে আপনি সকল পার্টে আপনার একটা নলেজ আছে। সুতরাং সেইভাবে আপনার পাঁচটা ডিটারমাইন হবে। এখানে পাঁচটা টোটালি একটা মার্কসের উপর ডিটারমাইন হবে এরকম না। আপনি সে পাঁচটা কোশ্চেন, আপনি তিনটা কোশ্চেন এমন ভাবে লিখেছেন, 3 20-এ 60 পেয়েছেন, দুইটা কোশ্চেন লেখেন নাই। আরেকজন 60 পেয়েছে 5টা কোশ্চেন লিখে, যে 5টা কোশ্চেন লিখে 60 পেয়েছে সে পাস করবে, যে 3টা কোশ্চেন লিখে 60 পেয়েছে সে পাস করবে না। কারণ সে দুইটা বিষয় সে জানেই না, 3টা বিষয় সে অনেক এক্সপার্ট, অনেক ভালো, কিন্তু সে দুইটা বিষয় সে জানেই না। সে জানে না মানে সে ব্লাইন্ড। তার মানে তার দ্বারা তো আমার বিজনেস বোঝার প্রবলেম। সে এই সাইটে সে অলওয়েজ ব্লাইন্ড থেকে যাবে, তাকে আমরা কোয়ালিফাই করব না। সে আবার জেনে আসুক, তাহলে আমরা দেন তাকে পাস দেবো। আমি কি বুঝাতে পারলাম? জি স্যার। জি স্যার। এই জিনিসগুলো কনসিডার করা হয়। আর এরকম কোনো ধরাবাঁধা কোনো পার্টিকুলার বেঞ্চমার্ক নাই, 50 পেলে পাস করবেন, 70 পেলে পাস করবেন, এরকম কিছু নাই। দেন স্যার আসসালামু আলাইকুম। স্যার একটা কোশ্চেন ছিল, আপনার জি, ক্লাসগুলো কি সবগুলো অনলাইনই হবে নাকি হ্যাঁ হ্যাঁ অফলাইন হওয়ার হ্যাঁ হ্যাঁ, সম্ভাবনা আছে? সবগুলোই অনলাইনে হবে। আমি থ্যাংক ইউ। সুদূর দিনাজপুর থেকে আপনাদের ক্লাস নিচ্ছি, ঠিক আছে? ঢাকায় থ্যাংক যে ইউ, আমার থ্যাংক ইউ। পক্ষে ক্লাস নেওয়া আসলে পসিবল না। ইন দ্যাট কেস সবগুলো ক্লাস অনলাইন হবে। বাট এতটুকু বলতে পারি, অনলাইন ক্লাস হলেও আহ মনে হবে না অনলাইন ক্লাস, আমরা লাইভ আছি এরকম আর মনে হবে। স্যার হ্যাঁ, স্টাডি মেটেরিয়াল গুলো যে দিবেন বলছেন, ওইটা কি আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে ওইটাতে দিবেন নাকি অন্য কোনো লিংক ক্রিয়েট করে আপনি দিয়ে দিবেন? স্টাডি মেটেরিয়ালস বলতে কি, স্টাডি মেটেরিয়ালস অ্যাকচুয়ালি আইসিএমবি এর একটা স্টাডি ম্যানুয়াল আছে। হ্যাঁ, আইসিএমবি এর একটা স্টাডি ম্যানুয়াল আছে। এখন যেহেতু এটা আইসিএমবি রিকগনাইজড ম্যানুয়াল, আমার প্রথম সাজেশন থাকবে যে সেটাই। কিন্তু আমি সেই স্টাডি ম্যানুয়ালটা আমি দেখেছি, আমি আসলে ব্যক্তিগতভাবে সেই স্টাডি ম্যানুয়ালে আমি স্যাটিসফাইড না। একটা পড়া বোঝার জন্য, আন্ডারস্ট্যান্ডিং এর জন্য, পাশ করার জন্য আমি ব্যক্তিগতভাবে সেটাতে স্যাটিসফাইড না। তার এখন আমি কিছু জিনিস পড়াবো সেটার সাথে অ্যালাইন করে, আমি আমার ব্যক্তিগতভাবে মনে হয় ওই স্টাডি মেটেরিয়ালস এর যে জিনিসগুলো আছে, স্টাডি মেটেরিয়ালস অ্যাকচুয়ালি ইট কভার অল দ্য সিলেবাস। প্লিজ প্রসন্ন দাস, আপনি মিউট করেন। ও, আমি মিউট। হ্যালো প্রশান্ত দাস, শুনতে পাচ্ছেন? আপনি মিউট করে দেন। গুড, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে, তো সেই জায়গা থেকে আমি আপনাদেরকে পড়াতে গেলে, বোঝাতে গেলে আমি নিজের মতো করে কিছু জিনিস তৈরি করেছি। সেটা একান্ত আসলে আমার, আমি পার্সোনালি তৈরি করেছি। এখন এইটা আপনাদেরকে দেয়া কতটা ঠিক হবে সেটা আমি জানি না। তো সেটা আমি তার উপর একটু কাজ করি। আরো যদি আপনাকে দিতে চাই তো সেটা আরেকটু অনেকটা ফর্মাল ধরনের হতে হবে। কারণ একটা জিনিস যখন কাম আউট হবে, সবার হাতে সাথে চলে যাবে, তার অথেন্টিসিটি, তার ভেরিফিয়েবিলিটি আরো একটু বেশি থাকতে হবে। তো সেই জিনিসগুলো আমি আরেকটু দেখে দেন আমি সেই ম্যাটেরিয়ালসটা দিব।
থ্যাংক ইউ যদি স্যার। আপনারা সেটা চান, আর যদি না চান তাহলে তো ভালো, আমার জন্য ভালো। না স্যার, অবশ্যই অবশ্যই যাবো স্যার, আর আমরা এটা অবশ্যই আমাদের চাই, জন্য হেল্পফুল আমাদের হবে তো স্যার। ম্যাটেরিয়ালস দরকার। আচ্ছা, ক্লাসগুলো কিন্তু ভাই খুব জরুরি। শুধু স্টাডি মেটেরিয়ালস মনে হচ্ছে ফার্স্ট ক্লাসে আসলাম স্যার স্টাডি মেটেরিয়ালস দিল, নো টেনশন, হবে না। কারণ ওই স্টাডি মেটেরিয়ালস ওই জিনিসগুলো আমার তৈরি। আমি যদি আপনার সাথে ইন্টারাক্ট করি, আপনি দেখবেন সেটা পড়তে যে আপনি 50% সলভ হয়ে গেছে, আর ক্লাস তো 50% আমরা জাস্ট হাইলি একটু মেমোরিতে ইন্টারেস্টেড ঢুকাবে। করার জন্য, কিন্তু প্রবলেমটা হচ্ছে রমজান মাস চলে আসছে, এখন ক্লাস টাইমটা এরকম টাইম যে ইফতারের পর স্যার তারাবির টাইম হয়ে যাবে, এই জিনিসগুলোকে কিভাবে ম্যানেজ করবো এটা একটু ডিফিকাল্ট লাগছে। হ্যাঁ, এখন আমাদের এগুলো নিয়েই জীবন, ঠিক আছে। এর মধ্যে আমাদের অপটিমাম একটা সলিউশন খুঁজে নিতে হবে, যে আমাদের সবকিছু যেন একটা ব্যালেন্স হয়। আমাদের নামাজটাও যেন একটু পড়তে পারি, এট দ্য সেম টাইম ক্লাসটাও যেন করতে পারি। তো সবকিছু একটু ব্যালেন্স কিভাবে করা যায়, আপনারা একটু আইসিএমএবির সাথে যোগাযোগ করে ঠিক করে নেবেন। এই বিষয়গুলো কিন্তু আমাকে বলবেন না, কারণ এই অথরিটি কিন্তু অ্যাকচুয়ালি আমি না, ঠিক আছে। স্যার, জি বলেন। হ্যালো। স্যার আপনি একটু নিয়ে যান। আচ্ছা, তাহলে আমি একটু জাস্ট কর্পোরেট গভর্নেন্স এই এই এতটুকুর একটা পরিচিতি দেই। এটা আমাদের কেন দরকার, আইসিএমবি কেন এটা সেট করেছে, এটা কেন শেখা দরকার, এটা একটু খালি আজকে পরিচিতি দিয়ে, মোটামুটি 1 ঘন্টা হয়ে গেছে, তা এটা দিয়ে শেষ করবো। আর নেক্সট ক্লাস থেকে আমরা একটু ফর্মালি আগাবো, ঠিক আছে। আচ্ছা, জি স্যার। কর্পোরেট গভর্নেন্স, দুইটা ওয়ার্ড আছে এখানে, কর্পোরেট গভর্নেন্স। একটা হচ্ছে কর্পোরেট আর একটা হচ্ছে গভর্নেন্স। আমরা প্রথমে দুইটা জিনিসকে আমরা বিভিন্ন সিনোনিম দিয়ে দেখব। যেমন কর্পোরেট বলতে আমরা কি বুঝি? কর্পোরেট মানেই কোম্পানি, তাই না? কর্পোরেট মানে কর্পোরেশন। আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড মি হোয়াটসঅ্যাপ গ্রুপ অফ দিস সাবজেক্ট মাই হোয়াটসঅ্যাপ নাম্বার। আচ্ছা, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, এটা কি আপনাদের স্টুডেন্টদের পক্ষ থেকে নাকি আইসিএমএবির পক্ষ থেকে? স্টুডেন্টদের পক্ষ থেকে স্যার। স্টুডেন্টদের পক্ষ থেকে। তাহলে আপনাদের স্টুডেন্টদের পক্ষ থেকে একজন আমার সাথে যোগাযোগ করবেন, একজন। সেটা কে? স্যার আমি সেটা কি যোগাযোগ আপনাদের করতে পারি? স্যার আমাদের সেটা কি একজন আপনাদের এডমিন আছেন। সিলেকশন আছে? আচ্ছা, আমাদের অ্যাডমিন একজন আছে। এডমিন আছেন। হ্যাঁ, হ্যাঁ, তাহলে যিনি আপনাদের এডমিন। যে অ্যাডমিন আছে, হ্যাঁ হ্যাঁ, তাহলে যে আপনাদের অ্যাডমিন আছে, প্লিজ, আচ্ছা, যে অ্যাডমিন আছে সে আমাকে ফোন দিবেন। হ্যাঁ, তার নাম্বার আমি সেভ করে নিয়ে আমি তার সাথে আমি ম্যাটেরিয়ালস গুলো এক্সচেঞ্জ করব, সে আপনাদের সবার সাথে করবে। স্যার আপনি কি গ্রুপে অ্যাড হয়ে এখানে কোনোভাবে স্যার মানে ম্যাটেরিয়ালস গুলো দেওয়া পসিবল স্যার? আচ্ছা, আমি যদি গ্রুপে অ্যাড হই তাহলে আমি ম্যাটেরিয়ালস দিতে পারবো, বাট হচ্ছে আপনাদের গ্রুপে আমাকে অ্যাড করবেন কিনা ইটস ইউর ডিসিশন। কারণ সেখানে আপনাদের অনেক ধরনের কনভারসেশন থাকতে পারে, সেক্ষেত্রে আমাকে করবেন স্যার কিনা সেটা কিন্তু একটা ইস্যু থাকে। আমি একটা কথা বলতে স্যার চাচ্ছিলাম স্যার। প্রবলেম আমাদের নেই। সন্ধ্যার দিকে একটা সাবজেক্টের ক্লাস হয়েছে, বিজনেস ল। ওখানে একটা সাবজেক্টের নেমে একটা গ্রুপ খোলা হয়েছে হোয়াটসঅ্যাপে। তো সেটার মধ্যে ওই স্যারও অ্যাড হয়েছেন আর কি। তো সেটা হলে হয় কি আমাদের মধ্যে ইন্টারাকশনটা আরো বেটার হবে আর কি। আমার মনে হয় এই সাবজেক্টের নামে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ যদি আমরা খুলে ফেলি, সেটার মধ্যে আপনি থাকলে আপনি আমাদের নির্দেশনাও দিতে পারলেন মানে বিভিন্ন সময়ে, যদি আপনি চান আমার আর কি। অ্যাড আমার জায়গা থেকে অ্যাড হয়ে থাকতে সমস্যা নেই, এটা আপনারা ডিসিশন নেবেন, আপনারা গ্রুপ খুলবেন সেটাই ভালো, তাহলে সেভাবে। সাবজেক্টের নাম দিয়ে একটা গ্রুপ, এটারও একটা গ্রুপ গ্রুপ তো অলরেডি খুলতে ক্রিয়েট হবে। করা হয়েছে এই নামে, এই সাবজেক্টের নামে তো গ্রুপ অলরেডি সাবজেক্টের নাম ক্রিয়েট দিয়ে করা একটা হয়েছে। গ্রুপ আছে। করা আছে অলরেডি। লিঙ্কটা দিয়ে দিন ওই তাহলে আমরা তো গ্রুপে। লিঙ্ক হ্যাঁ, পাচ্ছি লিংক না, আছে, কোথায় ইনবক্সে পাবো? ভাই আছে, চ্যাট জুমের ইনবক্সে আছে বক্সে লিংক। হচ্ছে লিংক দেয়া আছে, চ্যাট বক্সে লিংক দেয়া হ্যাঁ, আছে। চ্যাট বক্স থেকে হচ্ছে আপনি জয়েন দেন, হইলেন যারা জয়েন হইতে চান। স্যারকে একটু কাইন্ডলি অ্যাড করে নেন। অ্যাড করে আবার লিংকটা দেন এই চ্যাট গ্রুপে। চ্যাটে তো আসলে লিংক লিঙ্কটা রিসেন্ড মনে করে হয় দেন, অনেক তাহলে যে আগে দিচ্ছেন দেওয়া সে হয়েছে, এবার রিসেন্ড কাইন্ডলি করেন আরেকবার সেন্ড লিংকটা। করবেন প্লিজ।
একটা আচ্ছা। আছে। স্যার আমরা কোন বইগুলো ফলো করব আর কোন ম্যাটেরিয়াল গুলো ফলো করবো এটা একটু একবার রিপিট করলে বেটার হবে। আপনি কখন জয়েন করেছেন সেটা বলেন। স্যার কিছুক্ষণ আগে। হ্যাঁ, এই কারণে আপনি এই প্রশ্নটা করেছেন। আমরা এখনো এত দূর যাইনি, আপনি পরে এসে যতটা অ্যাডভান্সে চলে গেছেন, আমরা এখনো সেই পর্যন্ত যেতেই পারিনি। ফার্স্ট ক্লাস তো সবার কথা শুনছি, আপনারা কি বিরক্ত হচ্ছেন? না স্যার, না স্যার না বলেন। স্যার, ভালো লাগতেছে স্যার। স্যার বলেন না আপনি। স্যার, খুব হ্যাঁ, ভালো লাগছে স্যার। ফার্স্ট ক্লাস সবাই মনের মতো বলেন, যার যেটা জিজ্ঞাসা আছে কোয়ারি আছে বলেন, এই কারণে আমি ওইটা দিয়েছি, ফ্লোরটা দিয়েছি। তারপরে যখন পড়ালেখা শুরু করব খুব একটা সময় পাবো না। আচ্ছা আমি আচ্ছা আমি পরে অ্যাড হয়ে নিচ্ছি, একটু আমাকে কাইন্ডলি একটু পরে অ্যাড করে নেন, আপনারা অ্যাড হয়ে যান। স্ক্রিন তো দেখতে পাচ্ছেন তাই না? জি স্যার, জি দেখা স্যার জি যাচ্ছে। স্যার, ক্লিয়ার। স্ক্রিন দেখা স্যার যাচ্ছে। দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা তাহলে ঠিক আছে, আপনারা তাহলে যে সিদ্ধান্ত নিয়েছেন যে এই সাবজেক্টের নামে যেটা আছে সেখানে আমাকে অ্যাড দিন, আমি আমি সেখানে অ্যাক্টিভ থাকবো, সমস্যা নেই। আমি সেই গ্রুপে তাহলে আমি ম্যাটেরিয়ালস গুলো শেয়ার করব, প্রবলেম জি হবে না। স্যার, ভালো থ্যাংক হয় ইউ, তাহলে। থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ ওকে, স্যার। ঠিক আছে, ঠিক আছে। তাহলে একটু যেটা ছিলাম সেই জায়গাতে যাই, কর্পোরেট গভর্নেন্স এর একটা ইন্ট্রোডাকশন দিয়ে আজকে আমরা ফার্স্ট ডে তে আমরা সমাপ্তি টানবো। ওকে, তো কর্পোরেট অ্যাকচুয়ালি কর্পোরেশন কোম্পানি সেম, কিন্তু কর্পোরেট কর্পোরেশন কোম্পানি ইনকর্পোরেশন যাই বলি না কেন, তো তাকেই আমরা কর্পোরেট বলছি। আর গভর্নেন্সটা আসি, আমরা গভর্নেন্সটা হচ্ছে যে অপারেশন, এর সিনোনিম যদি আমরা বলি, এটা একটা অপারেশন। অ্যাকচুয়ালি অ্যাকুরেট আসে না সিনোনিমটা। মূলত কর্পোরেট গভর্নেন্সটা হচ্ছে যে হাউ এ কর্পোরেশন কন্ডাক্টস, কিভাবে একটা বিজনেস, কিভাবে একটা কর্পোরেশন, কিভাবে একটা কোম্পানি পরিচালিত হয়, তার অ্যাডমিনিস্ট্রেটিভ যে স্ট্রাকচার সেটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। আমি আবারও বলছি, কর্পোরেট গভর্নেন্স হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, কিভাবে একটা কর্পোরেট পরিচালিত হবে, একটা কোম্পানি কিভাবে চলবে, একটা কোম্পানির কোন আইনে, আমরা জানি কোম্পানি আইন আছে, কিন্তু এর সাথে আরো অনেক অ্যাপ্লিকেবল রুলস এন্ড রেগুলেশন আছে। তার মানে আলটিমেটলি কর্পোরেট গভর্নেন্স হচ্ছে এ সেট অফ রুলস এন্ড রেগুলেশন by which a company will operate or conduct or control or maintained. তার মানে হচ্ছে কর্পোরেট গভর্নেন্স হচ্ছে যে আমাদের একটা বিজনেস হচ্ছে যে তার স্কোপ, তার লিগ্যাল অথরিটি, তার ডিসিপ্লিন কেমন হবে। কারণ একটা কোম্পানির মধ্যে আপনারা জানেন অনেকেই জব করেন, অনেক ইস্যু আছে, অনেক বিষয় আছে। আপনারা যখন ল পড়ছেন, বিজনেস ল, সেখানে যখন কোম্পানি অ্যাক্ট করবেন, হ্যাঁ, সেই কোম্পানি, একটা কোম্পানির ডেফিনেশন আছে, কোম্পানি বলতে কি বোঝায়, একটা কোম্পানির অনেকগুলা আছে, যেমন হিউম্যান রিসোর্স ডিভিশন আছে, অ্যাকাউন্টস এন্ড ফাইন্যান্স আছে, মার্কেটিং আছে, হ্যাঁ, সো এরকম অনেক ধরনের ডিভিশন আছে। তারপরে একটা কোম্পানির বিভিন্ন লেয়ার আছে, ম্যানেজারিয়াল লেয়ার, সেটা হতে পারে টপ এক্সিকিউটিভ আছে, মিডল লেভেল ম্যানেজার আছে, লোয়ার লেভেল ম্যানেজার আছে। সো এই যে যে বিভিন্ন ধরনের ম্যানেজার, তারপরে হচ্ছে একটা কোম্পানি, অ্যাকচুয়ালি একটা কোম্পানি দেখতে কেমন, এই চিত্রটা আমাদের মাঝে থাকতে হবে কর্পোরেট গভর্নেন্স বোঝার জন্য। তো এই কোর্সটাতে দেখবেন ফার্স্টলি যেটা আছে, একটা কনসেপ্ট দিয়েছে, কর্পোরেট গভর্নেন্স এর কনসেপ্ট দিয়েছে। অ্যাকচুয়ালি কর্পোরেট গভর্নেন্স বলতে আমরা কি বুঝি, আমরা প্রথম পার্টে এটা দেখব যে কনসেপ্ট অফ কর্পোরেট গভর্নেন্স এন্ড ইটস এসেনশিয়াল প্রিন্সিপালস। তারপরে কর্পোরেট গভর্নেন্স বিভিন্ন থিওরি আছে, সেগুলো আমরা দেখব। এইভাবে আমাদের কর্পোরেট গভর্নেন্স এর কনসেপ্ট শেষ হওয়ার পরে পরবর্তী ধাপটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স মেকানিজম। একটা অর্গানাইজেশনে এই কর্পোরেট গভর্নেন্স মেকানিজমটা কিভাবে হয়, এই মেকানিজমের জায়গায় যে আমার বোর্ড অফ ডাইরেক্টর ইস্যুগুলো চলে আসে, ম্যানেজিং ডাইরেক্টর ইস্যু চলে আসে, চেয়ারম্যান ইস্যু চলে আসে, বোর্ড অফ ডাইরেক্টর। দেখেন, বোর্ড অফ ডাইরেক্টরের নাম তো আমরা সবাই জানি, এগুলো আমি কিন্তু আরো ডিটেল পড়বো, জাস্ট একটু ধারণা দিচ্ছি।
অ্যাকচুয়ালি বোর্ড অফ ডাইরেক্টরের রেসপন্সিবিলিটি কি? দেখেন কোম্পানি কাকে বলে সেটা বলেন তো, এখান থেকে কেউ বলতে পারবেন যে কোম্পানি কাকে বলে? আসসালামু কোম্পানি আলাইকুম কাকে স্যার। বলে একটু? ওয়ালাইকুম ইসলাম, বলেন আসসালামু আলাইকুম কোম্পানি স্যার। কাকে বলে বলেন। বলেন মজনুর কোম্পানি রহমান। বলতে আমরা 1994 সালে যে কোম্পানি আইনের সংজ্ঞায় দেওয়া হয়েছে, মূলত ওইটাই আর কি। কোম্পানি আইনের অধীনে নিবন্ধিত কোনো সত্তা, সেটাকেই মূলত আমরা কোম্পানি বলি আর কি। এর আরো ডিটেলস আছে। হ্যাঁ ঠিক আছে, ভালো বলেছেন। আমি একটু সিম্পলি বলি ভাই। হুম, স্যার সবাই একটু, একটু খেয়াল স্যার করেন। একটু স্যার স্যার, এই সুযোগে একটু ইন্ট্রোডিউস হয়নি। আমি মজনুর রহমান ফ্রম রাজশাহী ইউনিভার্সিটি AIS, সম্ভবত আপনার ব্যাচেরই। আচ্ছা আচ্ছা, মজনুর রহমান, বি- আহ, বাংলাদেশ কমার্স ব্যাংক লিমিটেড। জি 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 জি। ও মাই গুডনেস, আই এম ইটস মাই প্লেজার, আই ইটস মাই আই প্লেজার এম টু গেট হাইলি ইউ। মোটিভেটেড। আই এম হাইলি মোটিভেটেড। থ্যাংক ইউ স্যার। ও ইটস মাই প্লেজার, ইটস মাই লাক টু গেট ইউ। ওকে, নেক্সট, টক টু ইউ লেটার। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা, এখন না ঠিকই বলেছে যে আমি খুব সিম্পলি যদি বলি যে কোম্পানিটা আইনের মধ্যে, আইনের দৃষ্টিতে যেভাবে বলা আছে এগুলো খুবই কর্কশ ভাষা। ঠিক আছে, যখন পড়তে যাবেন আইনের ভাষাগুলো মানে এগুলো এনজয় করবেন না, কিন্তু আমাদের শেখার জন্য পড়তে হবে। হ্যাঁ, বাট আমি জাস্ট জিস্টে যদি বলি যে কোম্পানি হচ্ছে আমি আপনি যেরকম একটা ব্যক্তি, কোম্পানিও একটা রাষ্ট্র। যেমন এজ এ পার্সন হিসেবে রাষ্ট্রের কাছে আমাদের কি আছে, কিছু রাইটস আছে না? আমার একটা আইডেন্টিটি আছে, একটা এনআইডি দিয়েছেন আমাদের, নাম্বার, ন্যাশনাল আইডেন্টিফিকেশন নাম্বার, এনআইডি আমরা বলি, এনআইডি নাম্বার। জি আমাকে কিন্তু স্যার। একটা আইডেন্টিটি দিয়েছে, আমি এই দেশের বাই বার্থ সিটিজেন। এজ এ রেজাল্ট এই দেশে আমার কিছু রাইটস আছে। হ্যাঁ, তো রাইটস গুলো কেমন? আমি, আমার নামে অনেকেই থাকতে পারে, যেমন এখানে একটু আগে সাইফুল ইসলাম একজন বলেছে আমার নামও সাইফুল ইসলাম, বাট তার সাথে আমার আইডেন্টিটি কিন্তু আলাদা। নামটা সেম কিন্তু তার সাথে আমার আইডেন্টিটি আলাদা। সো একটা পার্সন, একটা রাষ্ট্রের আইডেন্টিটি পাওয়ার পর রাষ্ট্রের কাছে তার কিছু রাইটস থাকে। আচ্ছা, এই রাইটস গুলো কেমন? যেমন আপনি কিছু সেবা পাবেন, কিছু কাজ করতে পারবেন। যেমন একটা যদি বলি, আপনি এই দেশের নাগরিক হিসেবে এই বাংলাদেশের যে কোনো জায়গার কিন্তু ল্যান্ড পারচেজ করতে পারবেন। আপনি যদি কোর্টে যান আপনি আইনি সেবা পাবেন। আমি আপনার বিরুদ্ধে মামলা করতে পারবো, আপনিও আমার বিরুদ্ধে মামলা করতে পারবেন। তো তেমনি ভাবে এই যে যে একটা ব্যক্তিকে যে আইডেন্টিটি রাষ্ট্র দিয়েছে, একই ভাবে যখন কোম্পানি ফরমেট হয়, আপনারা এগুলো ওই বিজনেস লতে পড়বেন, কোম্পানি যখন ফরমেশন হয় রাষ্ট্র কোম্পানিকে সেই সেম এন্টিটি দেয়। কোম্পানির সাথে শুধু ব্যক্তির ডিফারেন্স হচ্ছে ব্যক্তির লাইফ আছে, কোম্পানির লাইফ নাই, এতটুকু শুধু ডিফারেন্স। ইভেন কোম্পানির ক্ষেত্রে আরেকটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে যে কোম্পানির নেইমে কেউ নাম রাখতে পারবে না, কারণ এটা রাষ্ট্র স্বীকৃতি দেয়। আমার আপনার নাম আমার আপনার বাবা রেখেছে, সুতরাং কার কাছে কপি করে রেখেছে এটা রাষ্ট্র জানে না। আর কোম্পানির নামটা দেয় রাষ্ট্র। যেমন স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড, বাংলাদেশে আর স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড নামে একটা কোম্পানিও হবে না, কারণ এটা রাষ্ট্র দিয়েছে। বেক্সিমকো ফার্মা এই নামে, স্কয়ার টেক্সটাইল এই নামে আর কেউ একটা কোম্পানি করতে পারবে না, কারণ এটা রাষ্ট্র দিয়েছে, রাষ্ট্র তাদেরকে সেই এন্টিটি দিয়েছে। আপনার আমার যে অধিকার এই দেশে, ওই স্কয়ার ফার্মা, ওই স্কয়ার টেক্সটাইল বলেন, এসিআই কোম্পানি বলেন, হোয়াটএভার কোম্পানি মিন্স হচ্ছে যে একই সেম রাইটস তার আছে। সে বাংলাদেশে যে কোনো জায়গায় তার নামে ল্যান্ড কিনতে পারবে। ওই স্কয়ার ফার্মা আপনার আমার বিরুদ্ধে মামলা করতে পারবে। একই ভাবে আমি যদি স্কয়ার ফার্মার অ্যাক্টিভিটিসে ক্ষুব্ধ হই, আমি স্কয়ার ফার্মার বিরুদ্ধে মামলা করতে পারবো। কোনো পার্সনের বিরুদ্ধে না, আমি স্কয়ার ফার্মার বিরুদ্ধে মামলা করতে পারবো, কারণ সেম এন্টিটিটা আমার আর তার এন্টিটিটা সেম, কিন্তু তার লাইফ নাই, আমার লাইফ আছে। আমার লাইফ থাকার কারণে আমি নিজে নিজে মুভ করতে পারি, কোম্পানির লাইফ না থাকার কারণে কোম্পানি মুভ করতে পারে না। তাহলে কোম্পানিকে কে মুভ করাবে? তখন এ গ্রুপ অফ পিপল, দে টেক দ্য রেসপন্সিবিলিটি টু রান দ্য বিজনেস, টু রান দ্য কোম্পানি। তাকে বলে বোর্ড অফ ডাইরেক্টর। তাকে কি বলে? বোর্ড অফ ডাইরেক্টর। এম আই ক্লিয়ার টু অল? ইয়েস স্যার, ক্লিয়ার স্যার।
আমি অ্যাকচুয়ালি আজকে পড়াতে চেয়েছিলাম না, কিন্তু একটা প্রসঙ্গ চলে আসলো তাই আমি এই বিষয়টা বললাম। তো এই যে বোর্ড অফ ডাইরেক্টর, তারা কিন্তু তাহলে কোম্পানির পলিসি মেকিং করবে, কোম্পানি কিভাবে কন্ডাক্ট হবে, তারা আইন প্রণয়ন করবে, প্রিন্সিপালস মেক করবে। তাহলে ওই প্রিন্সিপালস, ওই পলিসি, ওই মেথোডোলজি, ওই স্ট্র্যাটেজি, এই মানাটাই হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। তো এটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স মেকানিজম। এই জায়গাতে এই বিষয়গুলো চলে আসছে। বোর্ড অফ ডাইরেক্টর কেমন হবে, বোর্ড অফ ডাইরেক্টর কতজন থাকবে, দেখতে কেমন হবে, কারা যাবে, ছেলে যাবে না মেয়ে যাবে, নাকি বাচ্চা যাবে, নাকি বৃদ্ধ যাবে, না ইয়াং যাবে, হ্যাঁ, বোর্ড অফ ডাইরেক্টরের রেসপন্সিবিলিটি কতটুকু হবে, তার রোল কি হবে, সব আমরা এই বিষয়টা এই জায়গাতে আমরা দেখব। এবার আমরা যাব যে হচ্ছে যে এটা অনেক বড় পার্ট। তারপরে আমরা যাব আরেকটা, কোম্পানির বা যে সোশ্যাল রেসপন্সিবিলিটি, এটাও কর্পোরেট গভর্নেন্সেরই একটা পার্ট। সেটা হচ্ছে কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি, সিএসআর। এই টার্মের সাথে আমরা সবাই মোটামুটি পরিচিত। তো সেটা আরেকটা চ্যাপ্টারের জায়গায় আছে। আর লাস্ট যে চ্যাপ্টারটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, এটা হচ্ছে লাস্ট, ও না সরি, এটা লাস্ট চ্যাপ্টার না, এটা হচ্ছে লাস্টের আগের চ্যাপ্টারটা, সেটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট। এখানে আহ যে কত ধরনের একটা কোম্পানিতে রিস্ক ক্রিয়েট হতে পারে, তার আগেই আপনি কি মেজার নিয়েছেন। যেমন দেখে থাকবেন যে আমাদের যখন ন্যাচারাল ডিজাস্টার আসে, তখন বিভিন্ন দপ্তর থেকে আমাদের প্রিকশন দেয় যে আপনি এইভাবে প্রিপারেশন নেন। তো সেই জায়গাটা থেকে কোম্পানির যে সামনে বা প্রেজেন্ট যদি কোনো রিস্ক ক্রিয়েট হয় বা রিস্ক ক্রিয়েট হতে পারে, সেই রিস্কটা কিভাবে কোম্পানি ম্যানেজ করবে, তো সেই বিষয়গুলো রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আমরা দেখব। আর লাস্ট ওয়ান যেটা আমরা পাবো, সেটা হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। ইন্টারনাল কন্ট্রোল, ইন্টারনাল শব্দ দ্বারা তো আমরা বুঝি যে একটা অর্গানাইজেশনের উইদিন দ্য অর্গানাইজেশন যে কন্ট্রোল মেকানিজমটা থাকবে। তার মানে অর্গানাইজেশনের মধ্যে যদি কোনো কন্ট্রোলিং মেকানিজম তৈরি করা হয়, সেই কন্ট্রোলিং মেকানিজমটা কেমন হবে, সেই কন্ট্রোলিং মেকানিজমটা কতটা স্ট্রং হবে, সেই কন্ট্রোলিং মেকানিজম কতটা আমার হচ্ছে যে চেকিং কে এনশিওর করছে, আমার যে কোম্পানির অবজেক্টিভ আছে সেই অবজেক্টিভটা কতটা এনশিওর করছে, সেই বিষয়গুলো এই জায়গাতে থাকবে। এতে দিয়ে আমাদের এই কর্পোরেট গভর্নেন্স পার্টটা শেষ হবে। পাঁচটা পার্ট আছে। ফার্স্ট পার্ট হচ্ছে কনসেপ্ট অফ কর্পোরেট গভর্নেন্স, সেকেন্ড পার্ট হচ্ছে কর্পোরেট গভর্নেন্স মেকানিজম, থার্ড পার্ট হচ্ছে সিএসআর, ফোর্থ পার্ট হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট, আর ফিফথ পার্ট হচ্ছে ইন্টারনাল কন্ট্রোল। বুঝতে পারলাম? এই হচ্ছে আমাদের কর্পোরেট গভর্নেন্সের চিত্রটা। আলটিমেটলি কর্পোরেট গভর্নেন্সের কনসেপ্টটা কি একটু পেয়েছেন আপনারা? জি স্যার, পেয়েছি। হ্যাঁ, নেক্সট ক্লাসে আমি আরো একটু ফর্মালি শুরু করব। হ্যাঁ, কর্পোরেট গভর্নেন্স দিয়ে আমি শুরু করব। আর এদিকে এটা হলো, দেন আপনাদের আমি একটু দেখাচ্ছি যে এটা তো দেখালাম সিলেবাস, কম্পিটেন্সি স্কিল, দেন কোশ্চেন পেপার, দেন হচ্ছে আইসিএম এর ম্যাটেরিয়ালটা কি আপনাদের কাছে আছে? না স্যার, এখনো নাই, স্যার পাইনি। আমার এখনো নাই? কাছে শুধু ম্যানুয়ালটা আছে। না স্যার, ম্যানুয়ালের যদি কথা আমি আপনার বলছি। কাছে থাকে একটু দিয়ে এই দিয়েন যে প্লিজ। ম্যানুয়ালটা, এই যে ম্যানুয়ালটা আছে, হ্যাঁ, এটা আইসিএম এর ম্যানুয়াল। ঠিক আছে, আইসিএম এর ম্যানুয়ালটা আমি এটা ওই যে আমাকে গ্রুপে অ্যাড করলে দেন স্যার আমি এটা গ্রুপে আমি দিয়ে এটাও দিলে শেয়ার ভালো করে হয়। দেবো। হ্যাঁ 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 হ্যাঁ, আমি স্যার গ্রুপে সরি দিয়ে স্যার, দেবো। আমি একটু মাঝখানে ইন্টারাপ্ট করলাম স্যার, আমার নেটওয়ার্কের একটা শিওর। প্রবলেমের জন্য আমি ঠিক শুনতে পাইনি। স্যার আপনি কোর্স আউটলাইনের ব্যাপারটা বা মানে কোর্স ম্যাটেরিয়ালের ব্যাপারটাতে বলেছিলেন যে আইসিএমএবির থেকে যেটা আপনি আপনি এখন এখন দেখাচ্ছেন স্যার, এটা ক্লাসটা ফলো করার কথা বলেছিলেন। এর বাইরে কি স্যার কোনো আলাদা কোনো ম্যাটেরিয়াল ডাউনলোড বা কিনতে হবে এরকম কোনো কিছু স্যার বলেছেন? এটা আমি স্যার শুনতে না পাইনি, সরি। না না না, ওরকম কিছু এখনো বলিনি। বাট সেটা ডিউরিং দ্য ক্লাস আমিও একটু জিনিসগুলো দেখতে থাকি, বুঝতে থাকি আপনাদের কোন জিনিসগুলো হেল্পফুল হবে। যেটি আমি ফিল করব যে এটা আপনাদের জন্য হেল্পফুল হবে, দেন আই উইল শেয়ার উইথ ইউ। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, তো এখন এই যে এটা হচ্ছে আইসিএমএব এর আপনার হচ্ছে ম্যানুয়ালটা। হ্যাঁ, এখানে দেখেন কনসেপ্ট অফ কর্পোরেট গভর্নেন্স এন্ড ইটস এসেনশিয়াল প্রিন্সিপালস, এরা এইভাবে দিয়েছে। আমি জিনিসগুলো দেখেছি আসলে। এই যে দেখেন, এই যে একটা বড় ডেফিনেশন এমন ভাবে দিয়েছে, এগুলো পড়তে গেলে আপনি তখন বলবেন আইসিএম বাদ দিয়ে চাকরিটা ভালো করে করি। ঠিক আছে, তো এগুলো আমার কাছে আমি এনজয় করি না, অনেস্টলি স্পিকিং। এই যে এমন ভাবে দিয়েছে জিনিসগুলো, আমি নিজেও এনজয় করি না। বাট কিছু কিছু জিনিস ভালো আছে।
হ্যাঁ, কিছু কিছু জিনিস আপনাকে এই জায়গা থেকে জিস্ট করে সামারি করে ভালো জিনিসগুলো পিক করতে হবে। ঠিক আছে? তো এই জায়গাটা থেকে আমি একটু সাজিয়ে যদি আমি বলি, আমি যেটা আপনাকে দেখাবো সেটা হচ্ছে, দেখেন আমার কাছে অত বড় বড় অত জিনিসগুলো নাই। কনসেপ্ট অফ কর্পোরেট গভর্নেন্সের এতটুকু যদি আমি একটু আপনাদের সাথে আজকে শেয়ার করি, আর একটু যদি আমাকে সময় দেন। দেখেন ওরা কি বলেছে, আমি কি বলেছি, মোরলেস সেম, বাট আমার প্রেজেন্টেশনটা আমার কাছে মনে হয়েছে যে একটু ব্রিফ আর হচ্ছে একটু কনভেনিয়েন্ট এন্ড ইজি অ্যাক্সেস। দেখেন আমি যে কথাগুলো বললাম, কর্পোরেট গভর্নেন্স রেফার্স টু দ্য সিস্টেম অফ রুলস। আমি বলেছিলাম কর্পোরেট গভর্নেন্স ইজ সেট অফ রুলস এন্ড রেগুলেশন, সিস্টেম অফ রুলস, প্র্যাকটিস অ্যান্ড প্রসেস। তিনটা জিনিস, সিস্টেম অফ রুলস, প্র্যাকটিস অ্যান্ড প্রসেস, বাই হুইচ এ কোম্পানি ইজ ডিরেক্টেড অ্যান্ড কন্ট্রোল। তার মানে একটা কোম্পানি কিভাবে ডিরেকশন পাবে, কিভাবে কন্ট্রোল হবে, তার রুলস, প্র্যাকটিস আর প্রসেসটা হচ্ছে কর্পোরেট গভর্নেন্স। তার মানে একটা কোম্পানি কিভাবে চলবে, এক কথায় যেটা আমরা বলি, ইট এনশিওরস এ ব্যালেন্স বিটুইন দ্য ইন্টারেস্ট অফ দ্য কোম্পানি স্টেক হোল্ডার। এটি হচ্ছে তার এক্সটেনশন, এই কথাটা হচ্ছে এক্সটেনশন। আচ্ছা, আরেকটু আমি বলি যে আমি প্রথমে বলেছিলাম যে আপনারা এক্সামে কিভাবে লিখবেন। এক্সামে যে জিনিসটা আপনারা যেহেতু এখানে সবগুলো মানে মোটামুটি ফ্রেশার, আপনারা একাডেমিক যেভাবে পড়ে আসছেন এই পড়ার কালচারটা এই জায়গাটাতে ফিট করবেন না। একাডেমিক্যালি আমরা যখন লিখেছি, যত ইলাবোরেট করে লিখেছি, বড় করে লিখেছি, প্রথমে একটা জেনারেল একটা সেন্টেন্স দিয়েছি, ঠিক আছে, যে এই জিনিস বাংলাদেশ ইকোনমির জন্য ভালো, এটা ছাড়া চলবেই না। এরকম কিছু কিছু, আমি তো একাডেমিকের সাথে যুক্ত, আমার স্টুডেন্টদের তো লেখা পাই, তারা মনে করে খাতা মানে বড় করলে হয়তো মার্কস ভালো পাওয়া যাবে। আপনারা লিখে থাকবেন, আপনাকে তিনটা জিনিস খেয়াল রাখবেন আনসারিং এর ক্ষেত্রে। ফার্স্ট অফ অল, আপনাকে যে আনসারটা করা হয়েছে তার ডাইরেক্ট কোশ্চেন, মানে ডাইরেক্ট আনসার, প্রথম লাইনে আপনি ডাইরেক্ট আনসার দিয়ে দিবেন। আপনাকে যে আনসারটা করা হয়েছে প্রথম লাইনে আপনি ডাইরেক্ট আনসারটা দিয়ে দিবেন। আনসারটা দেওয়ার পর সেই আনসারটাকে আপনি সাপোর্ট দেবেন পরের 2-3টা লাইন দিয়ে। তারপরে আপনি যদি পারেন একটা এক্সাম্পল দিবেন, আপনার আনসার ওকে। এখানে যদি আপনি ওই একাডেমিকের মতো, এটা খুবই ইম্পর্টেন্ট, আলটিমেটলি আনসারটা কি, তার ডাইরেক্ট আনসার নাই, সেখানে কোশ্চেনের ডাইরেক্ট আনসারটা নাই। আপনি শুধু এমন ভাবে কৌশলে একটা লাইন মানে একটা পেজ লিখে গেছেন যেখানে এক্সামিনার কোনো আনসার খুঁজে পাচ্ছে না, সেখানে এক্সামিনার কিন্তু মার্কসও দিতে চাবে না বা দেয় না। আপনি বলেন না, লিখিত আসছি, ভালোই তো লিখলাম, বাট হোয়াই নট পাস। সো তিনটা জিনিস খেয়াল রাখবেন, আপনাকে যে কোশ্চেন করা হবে প্রথমে হচ্ছে ডাইরেক্টলি আপনি সেই কোশ্চেনের আনসার দিবেন, দেন আপনি তারপরে কয়েক লাইন দিয়ে সেই আনসারটাকে আপনি জাস্টিফাই করবেন, লজিক দিবেন, থার্ড ওয়ান দিবেন আপনি এক্সাম্পল দিবেন। তারপরে যদি সেই আনসার অনুযায়ী যদি আবার মানে কোনো পার্ট থাকে, সেই পার্টের আবার আনসার দিবেন, সেটা আবার লজিক দিবেন, দেন হচ্ছে যে এটা। এখানে লজিক কি, এখানে বিজনেসের ক্ষেত্রে যদি আমরা বলি, কোম্পানি ল যখন পড়বেন, অ্যাক্ট প্রচুর পড়বেন, সেই অ্যাক্টের রেফারেন্স গুলো, আমাদের কর্পোরেট গভর্নেন্স যেহেতু এখানে রুলস, প্র্যাকটিস এন্ড প্রসেস, এগুলো হচ্ছে অনেকটা ই বেসিস, মানে ল বেসিস। আমরা যে আনসার দিব সেই আনসারটাকে সাপোর্ট দিব। যেমন এর আগে কোশ্চেন অ্যানালাইসিসে দেখেছিলাম যে একটা অডিটরকে নেওয়া যাবে কিনা, তো প্রথমে আমরা বলে দেব যে নিয়ম অনুযায়ী, মানে যেটা আমরা জানি যে না, এই অডিটরকে এই অবস্থায় নেওয়া যাবে না। তারপরে আমরা রেফারেন্স দিব যে কেন নেওয়া যাবে না। আমি তারপর বলবো যে কারণ সে অলরেডি তার প্যারেন্ট কোম্পানির অডিটর হিসেবে আছে, বা আমি বলি ম্যানেজিং ডাইরেক্টরের ক্ষেত্রে। ম্যানেজিং ডাইরেক্টরের ক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্সের রুলস হচ্ছে, কেউ যদি একটা কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর হয়, অন্য কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর হতে পারবে না। প্রিভিয়াস ইয়ারে এরকম একটা প্রশ্ন আসছে যে সে একটা কোম্পানি ম্যানেজিং ডাইরেক্টর আছে, আর একটা কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টরের জন্য তাকে নিয়োগ প্রদান করেছে, তাহলে এবার আপনার ওপিনিয়ন কি, তাকে নিয়োগ দেওয়া যাবে কিনা? তাহলে প্রথমেই হবে যে না, নট এট অল, হি ক্যান নট বি দ্য ম্যানেজিং ডাইরেক্টর অফ অ্যানাদার কোম্পানি। তার বলে কেন, কারণ সে, তারপরের লাইনে আপনি লিখবেন যে ওয়ান পার্সন ক্যান নট প্লে ডুয়ালিটি, ডুয়েল, বা ওয়ান পার্সন ক্যান নট প্লে টু ম্যানেজিং ডাইরেক্টর অফ টু ডিফারেন্ট অর্গানাইজেশন।
তারপরে পরের লাইনে আমরা বলে দেব যে এইটা কর্পোরেট গভর্নেন্স কোডের একটা রেফারেন্স আছে, সেই রেফারেন্সটা আমরা দিয়ে দিব। আপনি এখানে 100% মার্কস পাবেন। স্যার আসসালামু আলাইকুম, স্যার একটু ইন্টারাপ্ট করছিলাম। বলেন। জি স্যার, এই যে আমরা যে অডিটর যে নিতে পারবো না, এটা তো স্যার কোম্পানি আইনের একটা ধারায় উল্লেখ আছে। এখন আমার হ্যাঁ, কি এই ধারাটি রেফারেন্স সহকারে মানে স্পেসিফিক্যালি ধারাটি কি উল্লেখ করা লাগবে? আচ্ছা আমি একটু বলি মানে মানে অনেক যে সময় তো এমন হয় যে মানে আমি দেখা যাচ্ছে যে আইনগুলো পড়েছি, ধারাগুলো পড়েছি, অনুচ্ছেদগুলো যেগুলো আছে, এত নাম্বার ধারা, আমার জাস্ট ইয়াটা মনে আছে যে মানে আইনটা যে আছে এটা মনে আছে, কিন্তু ধারাটা মনে নেই। তো ধারাটা মনে নেই। আচ্ছা, হুম হুম, সেক্ষেত্রে ওই ক্ষেত্রে না আমি বুঝতে পেরেছি, সেক্ষেত্রে ডিফিকাল্ট আসলে। এত ধারা তো স্যার, একটা জি জি অ্যাক্টের স্যার। এতগুলো ধারা তো স্যার মুখস্থ করা অনেক ডিফিকাল্ট। তো স্যার এটা তো পারবো না বা এটা হয় না। আমি একটু বলি, ধারা মুখস্থ করার স্ট্র্যাটেজি আছে, সেটা আমি দেখাবো আপনাদেরকে। হ্যাঁ, তো সেখানে সব ধারা উপধারা আপনাকে মুখস্থ করতে হবে না। আপনি আইসিএমবি স্টুডেন্ট হয়ে আপনাকে কিছু জিনিস এটা মনের মধ্যে গেঁথে রাখতে হবে, কারণ আইসিএমবি পাশ করা পর্যন্ত, পাশ করার পরেও সেই জিনিসগুলো লাগবে। তাহলে ওই জিনিসগুলো আমরা আগে থেকে ক্যাপচার করাটাই বেটার। আমার যদি লাগেই, প্রত্যেকটা লেভেলে যাবেন, এই বিজনেস লেভেল থেকে প্রফেশনাল লেভেলে যাবেন, সেখানেও লাগবে, স্ট্র্যাটেজিক লেভেলে যাবেন, সেখানেও লাগবে। তাহলে সেই জিনিসগুলো আমার শুরু থেকে একটা মানে একটু ধারণা থাকা ভালো। তো সেক্ষেত্রে কিছু কিছু জিনিস একদম স্পেসিফিক যদি আপনি না লিখতে পারেন, যতটুকু সম্ভব আপনি কাছাকাছি যেতে হবে। কোম্পানি একটা 210-এ কি অডিটর নিয়ে বলা আছে, আপনি 210-এর পরে আরো অনেক আছে, আপনি অত বলা দরকার নেই, আপনি 210 বলে দেন, তাতে এক্সামিনার খুশি হয়ে যাবে। না, তার তো কোম্পানি এক স্যার সম্পর্কে এই যে টু গুড কমান্ড হান্ড্রেড আছে। টেন এ বি সি এরকম অনেক কিছু থাকে, না না তো না, অনেক ওরকম সময় লাগবে না ওর, না না অতটা ডিটেল লাগবে না। আপনি যদি অতটা পারেন বেস্ট, মানে সেটা লাগবে না। আপনি যদি 210 বলেন, তাহলে এক্সামিনার বুঝে নিবে যে ইউ হ্যাভ দ্য কনসেপ্ট। ঠিক আছে। সো ধারাগুলো আসলে ওইভাবে মুখস্থ করা তো ডিফিকাল্ট। যারা লয়ার তারাও তো সেভাবে ধারা মুখস্থ করে না, তারা ওই অ্যাক্ট দেখে তারা করে। ঠিক আছে। তো আজকে এই যে কর্পোরেট গভর্নেন্স, এই যে দেখেন তারা যেটা বলেছে, তারা বলেছে কি বলেছে ম্যানুয়ালে কর্পোরেট গভর্নেন্স, প্রথমে বলেছে কর্পোরেট, এই দেখেন কর্পোরেট গভর্নেন্স হ্যাজ ব্রড স্কোপ। আর এখানে আমার এখানে কি আছে, কর্পোরেট গভর্নেন্স রেফার্স, দেখেন তারাও এই আকাশে বাতাসে গেছে। কর্পোরেট গভর্নেন্স রেফার্স টু দ্য সিস্টেম অফ রুলস, প্র্যাকটিস এন্ড প্রসেস। আমি একটা ডেফিনেশন ডাইরেক্ট দিয়ে দিয়েছি, পরবর্তীতে সেটাকে কি করেছি, মোর এক্সপ্লেইন করেছি। ঠিক আছে। কিন্তু এখানে যেটা আছে যে এগুলো পড়তে পড়তে আমাদের অনেক সময় চলে যাবে। হ্যাঁ, কর্পোরেট গভর্নেন্স হ্যাজ এ ব্রড স্কোপ, ইট ইনক্লুডস বোথ সোশ্যাল অ্যান্ড ইনস্টিটিউশনাল অ্যাসপেক্ট। কর্পোরেট গভর্নেন্স এনকারেজেস এ ট্রাস্টওয়ার্দি, moral as well as ethical environment. In other words, the heart of the corporate governance is transparency. এখনো কর্পোরেট গভর্নেন্সের ডেফিনেশনে আসে নাই, আসছে এই যে এই জায়গাতে আসছে। সো আপনারাই বুঝতে পারবেন যে আসলে হুইচ ওয়ান ইজ ইউজফুল ফর ইউ। ঠিক আছে। আমি এটা শেয়ার করে দেবো, এট দ্য সেম টাইম আমি যে জিনিসগুলো আপনাদের সাথে আলোচনা করব সেগুলো আমি শেয়ার করব। ঠিক আছে। তাহলে আজকে ক্লোজ করে দেই। আগামী ফ্রাইডেতে তো ক্লাস আছে, ফ্রাইডেতে আমরা একদম মানে টপিক ধরে ধরে, সিলেবাস ধরে ধরে আমরা বিষয়গুলো, বিষয়ভিত্তিক যে আলোচনাটা সেটা আমরা শুরু করব। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ স্যার। কার কোনো প্রশ্ন আছে? স্যার আদাব, আমি পঞ্চম দাস বলছিলাম। বলেন প্লিজ। থ্যাংক ইউ স্যার স্যার। আমি আজকে ফ্রাইডে ক্লাসে ক্লাস 10, কি সেম টাইমে হবে? স্যার বেসিক্যালি আমি 10 মিনিট পরে জয়েন করেছি, আপনি শুরু করার আমি সম্ভবত 55-এ জয়েন করেছি। আপনার স্যার প্রোফাইলটা বললে ভালো হতো স্যার, কাইন্ডলি। আমার, জি স্যার। ও আমি আচ্ছা আচ্ছা, আমি আচ্ছা, হ্যাঁ আমি ভেরি সিম্পল মানুষ, প্রোফাইলও ভেরি সিম্পল। আমার নাম সাইফুল ইসলাম, আমি গ্রাজুয়েটেড ফ্রম দ্য ইউনিভার্সিটি অফ রাজশাহী, দেন আইসিএমবি অ্যাসোসিয়েট মেম্বার। আর প্রফেশনালি আমি টিচিং প্রফেশনে আছি।
আমি হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে বর্তমানে কর্মরত আছি। দ্যাটস অল থ্যাংক ইউ অ্যাবাউট স্যার। লিটল বিট মি। আর থ্যাংক আপনি ইউ স্যার। রাজশাহী ইউনিভার্সিটির কোন ডিপার্টমেন্ট? আমি অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে ছিলাম। স্যার আমরাও রাজশাহী ইউনিভার্সিটির ফাইন্যান্স ডিপার্টমেন্ট। ফাইন্যান্স, বা ভালো, ওয়েলকাম ওয়েলকাম। জি স্যার, থ্যাংক ফাইন্যান্সেরই আছে তো, ফাইন্যান্সের আরো অনেকে আছে তো, কোয়ালিফাই করেছে, আপনাদের সিনিয়র হবে জি আশা স্যার। করি। হুম। স্যার আপনার সেশন কত? সেশন হচ্ছে 3-4। 3-4, আচ্ছা স্যার। আপনার সেশন কত? স্যার আমার হচ্ছে 15-16। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, গ্রুপে গ্রুপে আমি স্যার অ্যাড হয়ে যাচ্ছি। গ্রুপে আমি কিভাবে অ্যাড হবো, থ্যাংক আমাকে ইউ একজন স্যার। হেল্প করেন তো। স্যার স্যার আপনার নাম্বারটা নাম্বারটা চ্যাট নিলেই তো বক্সে অ্যাড করে শেয়ার দিত। করে রাখলেই আমাদের যারা অথরিটি আছে, মানে যারা অ্যাডমিন আছে, তারা অ্যাড করে নেবেন। নাম্বারটা, আচ্ছা ঠিক আছে, তাহলে আমি নাম্বারটা একটু চ্যাট আর বক্সে। একটা করা যায়, যে স্যার একটা লিঙ্কটা লিঙ্ক দেওয়া দেওয়া আছে আছে, ওইটাই জয়েন হলে ওই হয়ে যাবে। লিঙ্কে আপনি হ্যাঁ। জয়েন স্যার হলেই আপনাকে হয়ে যাবে। লিংক জয়েন পাঠাই হলে দিবে হয়ে স্যার। যাবে, বাট চ্যাট বক্সে যে আমরা অনেকেই পেয়ে যাব নাম্বারটা, আমরা কোনো প্রয়োজনে যোগাযোগ করতে পারবো। স্যারকে মেবি লিংক পাঠাই দিচ্ছে, হ্যাঁ, লিংক পাঠাই দিলে ওই লিংকটাতে জয়েন করলেই হয়ে যাবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি জয়েন করছি। হ্যালো স্যার। জি বলেন প্লিজ। স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি অনেক ঠান্ডাভাবে, খুব সুন্দরভাবে, পরিষ্কারভাবে বুঝান। খুব ভালো লাগছে আপনার কথা এবং ক্লাসটা। থ্যাংক ইউ স্যার। আচ্ছা, যাই স্যার হোক, একটা আপনার প্রশ্ন ছিল। প্রিসিয়াস কমেন্টও আমার জন্য ইন্সপায়ার করবে আমাকে আগামী দিনে আপনাদের সাথে ভালোভাবে থাকতে। আর আলটিমেটলি আইসিএমবির ক্ষেত্রে একটা বিষয় বলি, যে ক্লাস অনেকেই শুরু করে পরে করতে চায় না, ক্লাস ভালো লাগে না, ক্লাস ইফেক্টিভ হয় না, আসলে এটা ওয়েস্ট অফ টাইম, ওয়েস্ট অফ লেবার অ্যান্ড ওয়েস্ট অফ মানি। তা আমি চাই, আসলে আমি তো ক্লাসের সাথেই যুক্ত, আসলে আমি চাই যে ক্লাসটা যেন ইফেক্টিভ হয়, আর ক্লাসের দ্বারা যেন আমাদের পাস, মানে পাসিং রেটটা যেন বাড়ে। এজ এ রেজাল্ট আপনাদের কোঅপারেশন এই জায়গায় থাকতে হবে। আলটিমেটলি পাস ভাই আপনাকেই করতে হবে, এই জায়গায় আপনার কোঅপারেশনটা থাকতে হবে। এখন অনেক প্রবলেম থাকবে, আপনি জব করেন, ফ্যামিলি আছে, বা আপনি অন্য একটা ডিগ্রি করেন, লাইক দ্যাট, কিন্তু এর মধ্যে পাশের ক্ষেত্রে, কোয়ালিটির ক্ষেত্রে আইসিএমবি নেভার কম্প্রোমাইজ। তো সুতরাং আপনাকে সেই কোয়ালিটি অ্যাচিভ করে পাস করতে হবে, বাট হাউ টু অ্যাচিভ, উই উইল অ্যাসিস্ট। ঠিক আছে? হ্যাঁ, লাস্ট কে যেন একটু কিছু বলতে চাইলেন, একটু বলেন প্লিজ। স্যার সুজানা। আসসালামু আলাইকুম। স্যার ওয়ালাইকুম আমাদের আসসালাম। হচ্ছে নেক্সট ক্লাসের জন্য কি কোনো ম্যাটেরিয়াল সাথে রাখতে হবে? আমি গ্রুপে অ্যাড হয়েই আমি জাস্ট কিছু জিনিস দিয়ে দিচ্ছি, অ্যাটলিস্ট আইসিএম এর ম্যানুয়ালটা দিয়ে দিচ্ছি, সেটা একটু অ্যাটলিস্ট রাখবেন। আর আমি টাইম টু টাইম, আমি তো বলেছি যে আমি যে ম্যাটেরিয়ালটাই ফিল করব আপনাদের জি জন্য জি দরকার, জি সেটা আমি শেয়ার করব। জি, আচ্ছা ঠিক আছে স্যার। স্যার শিওর, প্লিজ বলেন। ইব্রাহিম আহ, হোসেন। জি স্যার। স্যার হচ্ছে ব্যাপার ওই এক্সামশন পাইছি যেই সাবজেক্ট গুলা, ওইটা হচ্ছে সিভিতে কি দেখানো যাবে? নলেজ লেভেল পুরা আর বিজনেস লেভেলের যেই হচ্ছে তিনটা সাবজেক্ট হ্যাঁ পেয়েছি, হ্যাঁ, এগুলো কি অবশ্যই সিভিতে? অবশ্যই। আলটিমেটলি তো, শুনেন, আলটিমেটলি তো সেই জিনিসগুলো আপনার এক্সামশন হিসেবে থাকবে না, আপনি সেগুলো পাস পাস হিসেবেই থাকবে। হ্যাঁ, স্যার আপনি তাহলে এটা হয়তোবা নলেজ মাই লেভেলে? আইসে মাই আইসিএমবিতে হয়তোবা হচ্ছে যে আপনার এক্সামশন হিসেবে আছে, কিন্তু আপনি যখন কোয়ালিফাই করবেন এগুলোকে পাস, ইকুইভ্যালেন্ট টু পাস। সো আপনাকে অবশ্যই সিভিতে দেখাবেন সেইগুলো আপনার পাস হয়েছে। নলেজ লেভেলে হচ্ছে পাস বলে লিখবো, না যে হচ্ছে সিকিউরড এক্সামশন ইন অল সাবজেক্ট এই টাইপ কিছু লিখবো? না, পাস লিখবেন, ওগুলো ওগুলো তো আপনার নলেজ লেভেল সিভিতে, আর পাস। এক্সামশন লেখার কোনো দরকার নেই, এগুলো আপনি পাস লিখবেন। ও, হুম। থ্যাংক ইউ স্যার। স্যার কিন্তু আমাদের, আমি যতটুকু জানি যে ইন্টারভিউয়াররা জিজ্ঞেস করে যে আপনি কি কোনো এক্সাম দিয়ে পাস করেছেন নাকি এক্সামটেড, ওর এক্সামটেড কত মার্কস, এটা ডিরেক্টলি আস্ক করে। আচ্ছা, এখন সেক্ষেত্রে বলি যে আপনার, সে ধরেন আপনি 4টে কোর্স এক্সামশন পেয়েছেন, আপনি 2টা কোর্স পাস করেছেন, 6টা, তাহলে আবার 2টাকে আপনাকে সেপারেট করে লিখতে হবে। তো আমি মনে করি সেপারেট করে লেখার তো দরকার নেই, আপনি পাশের যোগ্য বলেই তো আইসিএমবি কে আপনি কি এক্সামশন দিয়েছে, আদারওয়াইজ তো আপনাকে দিত না। হুম। জি স্যার, এটা ভালো হ্যাঁ আনসার। আপনার, হ্যাঁ, তো আপনার আপনার ওই কোর্স সিলেবাস সেগুলো আইসিএমবি এর সাথে ম্যাচ করেছিল বলেই দেন আপনাকে সেটাকে দিয়েছে। আর আপনি যখন কোয়ালিফাই করবেন তখন তো আপনাকে দেখাবে যে অল সাবজেক্ট পাস, আপনাকে বলবে যে আপনি 4টে এক্সামশন পেয়ে আসছেন আর 16টা আপনার পাস করেছেন। আইসিএমবি তো এটা আলাদাভাবে আপনাকে বলবে না।
সো হোয়াই এই কোশ্চেন, আমি কিছু বুঝলাম না। এক্সাম্পলের রেজাল্টটাও দিয়ে দিছে, সো এই জন্য পাস লিখলে তো সমস্যা নাই। না না না, আমি মনে করি সমস্যা নেই। আচ্ছা ঠিক জি আছে স্যার, স্যার। থ্যাংক ইউ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন জি স্যার, আর সালামু টাইমলি আলাইকুম। ক্লাসে আসবেন। ইনশাআল্লাহ। ওকে আসসালামু ওকে, আলাইকুম। সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম স্যার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।